আপনাদের পরীক্ষায় বারবার আসে এবং আপনাদেরকে পড়তে হবে। প্রথমে ফিমার থেকে, যেমন ফিমার থেকে কয়েকটা জিনিস পড়তে হয়, যেমন ফিমারের হেড অফ ফিমার, আপনি ফিমারের পাশে লিখে রাখেন যে হেড অফ ফিমারের ব্লাড সাপ্লাই। পাশাপাশি ফিমার থেকে কিছু মাসল অ্যাটাচমেন্ট আপনাকে করতে হবে, এটা একটা ইনফিনিটি এক্সট্রা টপিক। টিবিআর কিছু মাসল অ্যাটাচমেন্ট আপনাকে করতে হবে, মাসল অ্যাটাচমেন্ট লিখে রাখেন, এটা একটু ইনফিনিটি এক্সট্রা টপিক, দুটো জিনিস লেখেন। ফ্রন্ট অফ দ্য থাই থেকে ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল শীথ, ফিমোরাল ক্যানেল, ফিমোরাল হার্নিয়া, একই জিনিসগুলো এখানে দুটো স্টার দেন। ইদানিং এখান থেকে একটু কম প্রশ্ন আসতেছে, কিন্তু আগে অনেক প্রচুর প্রশ্ন আসতো, তো দুইটা স্টার দিয়ে রাখেন, এটা একটু মানে মডারেটলি ইম্পর্টেন্ট। তো সেখানে আপনি একটু রিডিং করবেন, পাশাপাশি কয়েকটা জিনিস মুখস্থ করবেন। অ্যাডাক্টর ক্যানেল যারা এমএস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাতে আমরা 3টা স্টার দেন। এবং ফ্রন্ট অফ দ্য থাই এর মাসল গুলো খুব গুরুত্বপূর্ণ। ফ্রন্ট অফ দ্য থাই, পাশাপাশি মিডিয়াল সাইড অফ দ্য থাই এবং গ্লুটিয়াল রিজন, সবগুলো রিজনের মাসল গুলো গুরুত্বপূর্ণ, মাসল গুলো আপনি আলাদা করে পড়বেন। এর মধ্যে একটা জিনিস দেখেন, গ্রেটার সায়াটিক ফোরামেন এবং লেদার সায়াটিক ফোরামেন, টেন্ডেনবার্গ টেস্ট, 3টা হচ্ছে ইনফিনিটি স্টার টপিক, ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। তারপরে আপনার নিচের দিকে আসেন যে মাসল অফ দ্য ব্যাক অফ দ্য থাই এর মাসল গুলো 3টা স্টার দেন। ফুটের ক্ষেত্রে যেমন কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে কর্ডা ইকুইনা সিন্ড্রোম, এটাতে আপনারা 3টা স্টার দেন। আর্চ অফ ফুট, এটাতে 3টা স্টার দেন। ব্লাড ভেসেল, এখানে ব্লাড সাপ্লাই অফ দ্য লোয়ার লিম্ব, 2টো স্টার দেন। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব, 2টো স্টার দেন। নার্ভ, বিশেষ করে আপনার এখানে সায়াটিক নার্ভ, ফিমোরাল নার্ভ এবং একটা নার্ভের কথা এখানে বলা হয় নাই, যেমন পেরিফেরাল নার্ভের মধ্যে এটা, সেটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। এই 3টা জিনিস ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। জয়েন্টের ক্ষেত্রে নি জয়েন্টটা আপনাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্ট্রাক্যাপসুলার কিছু লিগামেন্ট আছে, যেমন এসিএল এবং মেনিসকাস, এই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট। 43 নাম্বার যেটা ডার্মাটো, সেখানে আপনি ইম্পর্টেন্ট। তো এই যে নি জয়েন্ট, ইন্ট্রাক্যাপসুলার লিগামেন্ট, মেনিসকে, এখানে আপনি 3টা করে স্টার দেন। ডার্মাটোমে আপনি 3টা স্টার দেন। তো এবং 41, এই যে 41 নাম্বার টপিক যেটা অ্যাঙ্কেল জয়েন্ট, এটার মুভমেন্ট গুলো ইম্পর্টেন্ট, মুভমেন্ট কোন কোন মাসেল করে, এই জিনিসগুলো আপনাকে বারবার পড়তে হবে, এগুলো আপনার পরীক্ষায় বারবার এসেছে। তো আমরা টপিকে চলে যাই, লোয়ার লিম্ব। লোয়ার লিম্বের ক্ষেত্রে আপনি লেকচার শিটটা খুব ভালো করে ফলো করবেন। লেকচার শিটের 64 নাম্বার পেজে চলে যান। প্রথমে আমরা ফিমার দিয়ে শুরু করছি। তো ফিমার সংক্রান্ত আলোচনার আগে যে প্রশ্নগুলো, আপনাদের কয়েকটা জিনিস আমরা ফিমারের বা লোয়ার লিম্বের একটা ওভারঅল ভিউ আমরা একটু নিই। এটা হচ্ছে আপনাদের লোয়ার লিম্বের একটা চিত্র, এই লোয়ার লিম্বের এইগুলো নিয়ে আপনার পড়াশোনা করতে হবে। লোয়ার লিম্বের একটা চিত্র আমরা দেখিয়েছি। তো প্রথমে লোয়ার লিম্বটাকে আপনাদের সাথে একটু পরিচয় করাই, সেটা হচ্ছে প্রথমে যেটা, সেটা হচ্ছে আমাদের এই আমরা লোয়ার লিম্বের যে এই অংশটুকু কিন্তু লোয়ার লিম্বের অংশ, কিন্তু এই অংশটুকু থেকে আমরা পড়বো না, আমরা মূলত হেড থেকে শুরু করব পড়াটা। আপনারা দেখেন এই যে জয়েন্টটা, এই জয়েন্টের নাম হচ্ছে হিপ জয়েন্ট, এবং মূলত এই হিপ জয়েন্ট থেকে শুরু করে নিচের দিকের অংশগুলো, এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। উপরের দিকে যে অংশটুকু, এগুলো আমরা আজকে খুব একটা জিনিস আমরা পড়বো না। তো দেখেন, প্রথমে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ফিমার, পুরোটা এটা হচ্ছে ফিমার। তো ফিমারের ক্ষেত্রে, ফিমারের আমরা এখানে হেড অফ ফিমার আছে, এবং হেড অফ ফিমারটা এখানে একটা জয়েন্ট ফর্ম করে। এই জয়েন্টটার নাম হচ্ছে অ্যাসিটাবুলার ক্যাভিটির মধ্যে, এটার নাম হচ্ছে অ্যাসিটাবুলার ক্যাভিটি। এই অ্যাসিটাবুলার ক্যাভিটির সাথে হেড অফ ফিমারটা যুক্ত হয়ে আমরা হিপ জয়েন্টটা গঠন করে, এবং হিপ জয়েন্টের পরে আমাদের এই ফিমারের মধ্যে আমরা কয়েকটা পার্টস আছে, আমরা ফিমারের আপার এন্ড, শ্যাফট এবং লোয়ার এন্ড আলাদা আলাদা করে পড়বো। এরপরে হচ্ছে আমাদের টিবিয়া এবং ফিবুলা, এবং নিচের দিকে আমাদের কিছু টার্সাস এবং মেটাটার্সাস আছে, এবং ফ্যালেন্স আছে কিছু। তো এই যে গোটা আমাদের লোয়ার লিম্বটা, এই গোটা লোয়ার লিম্বটা বিভিন্ন মুভমেন্টের পাশাপাশি আমাদের ওয়েট ট্রান্সমিশনে সহায়তা করে, মানে আমাদের ওয়েটটা কিভাবে ট্রান্সমিট হয়। এখান থেকে কিছু প্রশ্ন মাঝে মাঝে আসে, এই জন্য আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। ইদানিং বইগুলোতে এই জিনিসটা আনা হয়েছে, এটা লেকচার শিটও ভাবে নাই। সেটা হচ্ছে আমাদের উপর থেকে যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে কিভাবে আসে, ওয়েট বিয়ারিং একটা লাইন আপনাদেরকে আমরা দেখিয়েছি। ওয়েট বিয়ারিং একটা লাইন, লাল যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওয়েট বিয়ারিং লাইন। এবং এই ওয়েট বিয়ারিং লাইনটা কিভাবে হচ্ছে দেখেন, প্রথমে এদিক থেকে আসতেছে, এবং এটা ফিমারের দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং টিবিয়া দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ফিবুলাতে কিন্তু কোনো ওয়েট বিয়ার হচ্ছে না, এই জিনিসটা আপনাদেরকে বলতেছি আমরা। এটা আপনাদেরকে
এই যে লাইন অফ গ্র্যাভিটি এখানে আবার আরেকবার দেখিয়েছি যে লাইন অফ গ্র্যাভিটিটা কিভাবে যাচ্ছে। কয়েকটা জিনিস এখানে আপনাদের 65 নম্বর পৃষ্ঠা যে সাদা কাগজ আছে সেখানে একটু লিখে রাখেন যে লাইন অফ গ্র্যাভিটিটা কিভাবে যায়। লাইন অফ গ্র্যাভিটিটা উপর থেকে দেখেন, প্রথমে হচ্ছে যে এই যে ভার্টিবা, এটা হচ্ছে ভার্টিবা আসলে পুরোটা। তো ভার্টিবার এই যে ভার্টিবার অংশটুকু এটা হচ্ছে সার্ভাইকেল ভার্টিবা। তো প্রথমে দেখেন উপর থেকে, ধরেন কেউ মাথায় একটা ভারী বোঝা নিল, এই মাথার ভারী বোঝাটা ধরেন সে মাথায় ধরেন উপরের থেকে এই 26, এই ধরেন 26 না, সে মাথায় ধরেন উপরের থেকে 24 কেজি ওজনের কোন একটা জিনিস বহন করলো। 24 কেজি ওজনের জিনিসটা যখন নিচের দিকে নামবে, প্রথমে এটা সার্ভাইকাল ভার্টিবার মধ্য দিয়ে যাবে, এটা আমরা লিখেছি যে সার্ভাইকাল ভার্টিবার। এরপরে কিন্তু সে সার্ভাইকাল ভার্টিবার পরে থোরাসিক ভার্টিবা যেটা আছে, এই থোরাসিক ভার্টিবার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে না, থোরাসিক ভার্টিবার সামনের দিকে দিয়ে যাচ্ছে। তার মানে সে সার্ভাইকাল ভার্টিবার মধ্য দিয়ে যাচ্ছে, অ্যান্টেরিয়র টু থোরাসিক ভার্টিবার মধ্য দিয়ে যাচ্ছে। এরপরে সে যে ভার্টিবার মধ্য দিয়ে যাচ্ছে এটা হচ্ছে লাম্বার ভার্টিবার, তার লাম্বার ভার্টিবার মধ্য দিয়ে সে প্রবেশ করতেছে। কিন্তু লাম্বার ভার্টিবার মধ্য দিয়ে প্রবেশ করলেও সে কিন্তু স্যাক্রাম যেটা, সে স্যাক্রামের মধ্য দিয়ে যাচ্ছে না, স্যাক্রামের সামনে দিয়ে যে নিচের দিকে নেমে যাচ্ছে। হিপ জয়েন্ট, এটা হচ্ছে হিপ জয়েন্ট, হিপ জয়েন্টের মধ্য দিয়ে সে যাচ্ছে না, হিপ জয়েন্টের পিছন দিয়ে যাচ্ছে। তার মানে সে অ্যান্টেরিয়র টু স্যাক্রাম যাচ্ছে, আবার হিপ জয়েন্টের পোস্টেরিয়রলি যাচ্ছে, হিপ জয়েন্টের সামনের দিকে, তাহলে পোস্টেরিয়র টু হিপ জয়েন্ট। এবং নিচের দিকে দেখেন এই যে এটা হচ্ছে নি জয়েন্ট, তো নি জয়েন্টের মধ্যে দিয়ে সে যাচ্ছে না, নি জয়েন্টের সামনে দিয়ে যাচ্ছে, তাহলে অ্যান্টেরিয়র টু নি জয়েন্ট। এবং এই যে অ্যাঙ্কেল জয়েন্ট, এই যে সবুজ সবুজ এগুলো হচ্ছে যে আপনার নীল নীল যেগুলো যেগুলো এগুলো হচ্ছে জয়েন্ট। এই যে এটা হচ্ছে হিপ জয়েন্ট, এটা হচ্ছে নি জয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। তো অ্যাঙ্কেল জয়েন্টের সামনে দিয়ে সে নেমে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে লাইন অফ গ্র্যাভিটি, অথবা আপনাকে যদি বলা হয় যে ওয়েট ট্রান্সমিশন কোন কোন জায়গা দিয়ে হচ্ছে। একটা মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে আছে ইরেক্ট পোস্টারে, সে হয়তো মাথায় কোনো একটা বোঝা নিয়েছে, সে বোঝাটা কোন কোন দিক দিয়ে নামবে এটা আমরা একটু লিখি। তো আপনি লিখে রাখেন এটা একটু সাদা জায়গায়, যে লাইন অফ গ্র্যাভিটিটা হচ্ছে প্রথমে হচ্ছে যে সার্ভাইকাল ভার্টিবার মধ্যে দিয়ে, থ্রু দা সার্ভাইকাল ভার্টিবা অ্যান্টেরিয়র টু থোরাসিক ভার্টিবা। তারপরে হচ্ছে থ্রু দা লাম্বার ভার্টিবা অ্যান্টেরিয়র টু স্যাক্রাম, পোস্টেরিয়র টু হিপ জয়েন্ট, অ্যান্টেরিয়র টু নি জয়েন্ট, অ্যান্টেরিয়র টু অ্যাঙ্কেল জয়েন্ট। এটাই হচ্ছে লাইন অফ গ্র্যাভিটি। এই লাইন অফ গ্র্যাভিটিটা পরীক্ষা আপনার একবার আসছে, সো এই জিনিসটা আপনি লিখে রাখেন, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের লেকচার শিটে আমরা দিই নাই, কিন্তু এটা আপনি লিখে রাখেন। এরপরে দেখেন একটা জিনিস আমরা এখানে লিখেছি, সেটা হচ্ছে যে মোড অফ ওয়েট ট্রান্সমিশন। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে জয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু সে টিবিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তার ফিবুলার মধ্য দিয়ে সে যায় না। ফিবুলা সাধারণত ওয়েট বিয়ারটা করে না, এটা আপনি একটু মাথায় রাখবেন। তো বলতেছে একটা পেশেন্ট যদি 48 কেজি ওজন নিয়ে দাঁড়ায়, একটা পেশেন্ট যদি 48 কেজি ওজন নিয়ে তার ফান্ডামেন্টাল পজিশনে দাঁড়ায়, তারপর সেটা কি হয়, সেটা ডিস্ট্রিবিউশন হয় এভাবে যে 48 কেজি ধরেন আপনি একটা জিনিস নিলেন, সেটা নিচের দিকে নামলো, নিচের দিকে নেমে সে দুই লোয়ার লিম্ব দিয়ে নিচের দিকে দুই ভাগ হয়ে নেমে যাবে, মানে পেলভিসের মধ্য দিয়ে সে দুই ভাগ হয়ে নিচের দিকে নেমে যাবে, 24 কেজি হয়ে নিচের দিকে নামবে। এবং 24 কেজি হয়ে নিচের দিকে নেমে প্রত্যেক লিম্ব 12 কেজি করে যাবে হচ্ছে মিডিয়াল প্রসেস অফ দ্য ক্যালকিনিয়াসে, এবং 12 কেজি চলে যাবে হচ্ছে মেটাটার্সালে, মানে নিচের দিকে যে নামলো ক্যালকিনিয়ামের মধ্যে দিয়ে 12 কেজি নিচে নেমে যাবে, আর 12 কেজি হচ্ছে মেটাটার্সালের দিকে চলে যাবে। তাহলে দেখেন 48 কেজি যখন সে নিয়ে দাঁড়াবে, তার মধ্যে 24 কেজি হচ্ছে লোয়ার লিম্বে ভাগ হয়ে যাবে, দুই লোয়ার লিম্বে, এর মধ্যে 24 কেজি আবার দুই ভাগ হবে, এক ভাগ মানে 12 কেজি চলে যাবে হচ্ছে ক্যালকিনিয়ামের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, আর 12 কেজি চলে যাবে হচ্ছে মেটাটার্সালের দিকে। মেটাটার্সালের দিক থেকে শুরু করে সে প্যালাংসের দিকে চলে যাবে, এবং 4টা আঙ্গুল 2 কেজি করে 8 কেজি, আর বৃদ্ধাঙ্গুলি যেটা গ্রেটটো সেটা হচ্ছে 2 কেজির ডাবল, মানে 4 কেজি করে বহন করবে। এইভাবে আমাদের ওয়েট ট্রান্সমিশনটা হয়। তো ওয়েট ট্রান্সমিশনের আমরা একটা চিত্র আপনাদেরকে দেখাই, যে 48 কেজি নিয়ে যখন কেউ দাঁড়াবে, 24 কেজি করে ভাগ হচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, 12 কেজি হচ্ছে যে মেটাটার্সালের দিকে চলে যাচ্ছে, আর 12 কেজি হচ্ছে নিচে আমাদের ক্যালকিনিয়ামের মধ্যে দিয়ে নেমে যাবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়েট এই টু দ্য ফিট। এবং এখান থেকে বিভিন্ন সময় এই প্রশ্নগুলা, যে একটা প্রশ্ন এসেছে, যেমন এই প্রশ্নটা ছিল যে দ্য লোয়ার লিম্ব স্কেলিটন হেল্প ইন ওয়েট ট্রান্সমিশন ইন দ্য ফলোইং ওয়ে। তো প্রথমে বলা হচ্ছে দ্য পেলভিস ডিস্ট্রিবিউট দ্য ওয়েট অফ দ্য আপার বডি টু দ্য টু লোয়ার লিম্ব। এটা ট্রু, আমরা জানি যে পেলভিস হচ্ছে দুই ভাগ করে দিয়ে দিচ্ছে, 48 কেজিকে 24 কেজি করে ভাগ করে দিচ্ছে। In the extent of each position, each femur transmit equal weight. এটা ট্রু, আমরা জানি যে দুই ফিমারের মধ্য দিয়ে ইকুয়াল পরিমাণ হয়ে যাচ্ছে। The femur transmit the weight to the tibia and fibula. আমরা বলেছি অনলি টিবিয়া কিন্তু শুধুমাত্র সাপ্লাই করে, ফিবুলা কিন্তু কোনো ওয়েট ট্রান্সমিশন করে না, তাহলে এটা ফলস।
Standing weight is transmitted to the ground principally through the heel and phalanx. হিল এবং ফ্যালাংসের মধ্য দিয়ে, আমরা জানি যে হিলের মধ্য দিয়ে অর্ধেক আর ফ্যালাংসের মধ্য দিয়ে বাকি অর্ধেক। The longitudinal arch of the foot participate in weight transmission. এটা ট্রু। আপনারা যখন আর্চ পড়বেন তখন তার একটা বৈশিষ্ট্য দেখবেন যে লংগিটিউডিনাল আর্চ নামে একটা জিনিস আছে এবং সেটা হচ্ছে ওয়েট ট্রান্সমিশনে সহায়তা করে। এখন আমরা আমাদের মেইন পড়ার মধ্যে ঢুকে যাই। আমাদের ফিমারের হেড, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিমার, এবং এই ফিমারের মধ্য দিয়ে দেখেন, ফিমারের মধ্যে আমাদের এই তিনটা ভাগ, একটা হচ্ছে যে ফিমারের আপার এন্ড, ফিমারের শেফট এবং ফিমারের লোয়ার এন্ড। বরাবরের মতো ফিমারের আপার এন্ড হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। ফিমারের আপার এন্ডের প্রথমে দেখেন ফিমারের আপার এন্ডের হেড আছে, হেডের পাশাপাশি এখানে একটা লম্বা একটা নেক আছে এবং এই নেকটা খুবই গুরুত্বপূর্ণ অর্থোপেডিক্সের ক্ষেত্রে। এবং এখানে গ্রেটার টোকেন্টার একটা জিনিস আছে, এবং এই যে নিচের দিকে দেখেন এটা হচ্ছে লেজার টোকেন্টার আছে, এবং দুইটা টোকেন্টারের মাঝখানে যদি আমরা একটা লাইন টানি এটাকে বলা হয় হচ্ছে ইন্টার টোকেন্টারিক লাইন। অনেক সময় দেখবেন যে এই বরাবর ফ্র্যাকচার হয়, যেটাকে আমরা বলেছি ইন্টার টোকেন্টারিক ফ্র্যাকচার। তাহলে আপার লিম্বে আমাদের হেড আছে, নেক আছে, মানে আপার এন্ডে হেড আছে, নেক আছে, গ্রেটার টোকেন্টার আছে এবং লেজার টোকেন্টার আছে, এবং দুইটা টোকেন্টারের মাঝখানে সংযোগকারী যে রেখাটা সেটার নাম হচ্ছে ইন্টার টোকেন্টারিক লাইন। এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে টোকেন্টারের মধ্যে কিভাবে মাসেল অ্যাটাচমেন্ট হয় এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র দেখেন যেটা টোকেন্টারটাও দেখা যাচ্ছে, আবার লেজার টোকেন্টারের পুরো অংশটা দেখা যাচ্ছে, নেকটা ভালো করে দেখা যাচ্ছে এবং হেডটা দেখা যাচ্ছে। আর হচ্ছে শ্যাফট, আর নিচের দিকে আমাদের স্বাভাবিকভাবে মিডিয়াল দিকে হচ্ছে মিডিয়াল কন্ডাইল, আর ল্যাটারাল দিকে হচ্ছে ল্যাটারাল, মিডিয়াল এপিকন্ডাইল এবং ল্যাটারাল এপিকন্ডাইল, নিচের দিকে মিডিয়াল কন্ডাইল। তা আবার আপনাদেরকে দেখানো হয়েছে। এখন আসেন হেড, গ্রেটার টোকেন্টার এবং লেজার টোকেন্টার। আমরা এখানে আবার একটু আপনাদেরকে দেখিয়েছি যে এই যেটা হেড, এটা নেক, এটা গ্রেটার টোকেন্টার, এটা লেজার টোকেন্টার। এই যে এখন আমরা এখানে হেডের একটা ব্লাড সাপ্লাই দেখিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি আমরা উপরের দিকে হিউম্যানসের হেডে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই দেখাই নেই, কিন্তু এখানে একটা পিকুলিয়ার ব্লাড সাপ্লাই আছে, এই জন্য এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে ব্লাড সাপ্লাইয়ের মধ্যে কয়েকটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে বিভিন্ন রকম ব্লাড সাপ্লাই এর মাধ্যমে এটা আগায়। যেমন একটা হচ্ছে রেটিনাকুলার আর্টারি, এই রেটিনাকুলার আর্টারিটা কিছুটা সাপ্লাই দিচ্ছে। রেটিনাকুলার আর্টারিটা দেখবেন যে আপনারা অপর দিকে আবার মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি থেকে আসে। আবার ক্যাপসুলার রেটিনাকুলাম আছে, এখানে কিছু নিউট্রিয়েন আর্টারি থেকে সাপ্লাই হয়। আবার রাউন্ড লিগামেন্ট আছে, এই রাউন্ড লিগামেন্ট থেকে মধ্য দিয়ে একটা আর্টারি আসে, যেটার নাম হচ্ছে আর্টারি অফ অ্যাসিটাবুলার ব্রাঞ্চ অথবা আর্টারি অফ রাউন্ড লিগামেন্ট অফ টেবিস। আবার উপরের দিকে আছে, যেখানে আমরা আরেকটু বিস্তারিত করে দেখিয়েছি, এটার নাম হচ্ছে ডিপ ফিমোরাল আর্টারি। এবং ডিপ ফিমোরাল আর্টারি থেকে দুটো ব্রাঞ্চ বের হয়, একটা হচ্ছে যে ল্যাটারাল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি, একটা হচ্ছে মিডিয়াল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি। একটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল সার্কামফ্লেক্স, একটা হচ্ছে মিডিয়াল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি, কিন্তু দুটোই কিন্তু ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ অথবা ডিপ ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ। বিভিন্ন এজে ফিমারের ব্লাড সাপ্লাইটা চেঞ্জ হতে থাকে। যেমন চাইল্ড যখন থাকে, একটা বাচ্চা যখন খুব ছোট থাকে, সেই বাচ্চাটার ফিমারের যে ব্লাড সাপ্লাই এবং অ্যাডাল্টের যে ব্লাড সাপ্লাই সেটা কিন্তু এক না। একেবারে ছোট অবস্থায় সাধারণত আমরা দেখতে পাই যে এই ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারির যে ব্রাঞ্চগুলো সেগুলো হচ্ছে যে হেডে ব্লাড সাপ্লাই দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, কিন্তু অ্যাডাল্ট অবস্থায় দেখা যায় মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারির যে ব্রাঞ্চগুলো সেগুলো এখানে ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তার মানে ফিমারের ব্লাড সাপ্লাই এজ অনুযায়ী বিভিন্ন রকম হয়, কিন্তু দুটো ব্রাঞ্চ মানে দুটো আর্টারি থেকেই মেইনলি এর ব্রাঞ্চগুলো সাপ্লাই হয়। একটা হচ্ছে ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, আর একটা হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। এই যে এটা হচ্ছে ল্যাটারাল সার্কামফ্লেক্স, আর ভিতর দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। এবং এই মিডিয়াল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি এবং ল্যাটারাল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি আবার আলাদা আলাদা করে কিছু ব্রাঞ্চ আছে। যেমন আপনাদের এখানে আমরা দেখিয়ে দিয়েছি, দেখেন 64 নম্বর পেজে ব্লাড সাপ্লাই অফ হেড অফ ফিমারের ক্ষেত্রে দেওয়া আছে। দেখেন যে মিডিয়াল এপিফেশিয়াল আর্টারি যেটা আসে হচ্ছে যে অবট্রুটর আর্টারি থেকে এবং মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি থেকে। ল্যাটারাল পার্টের আবার আসে হচ্ছে ল্যাটারাল এপিফেশিয়াল আর্টারি, যেটা আসে হচ্ছে রেটিনাকুলার ব্রাঞ্চ অফ মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। তো মেইনলি সবগুলো আসে হচ্ছে যে ল্যাটারাল এবং মিডিয়াল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি থেকে। পাশাপাশি আরেকটা আর্টারি আছে যেটার নাম আমরা বলি হচ্ছে আর্টারি অফ রাউন্ড লিগামেন্ট। আর্টারি অফ রাউন্ড লিগামেন্ট যেটা বাইরে থেকে আসে, এটা আপনি আলাদা করে এখানে লিখে রাখেন যে আর্টারি অফ রাউন্ড লিগামেন্ট। আর্টারি অফ রাউন্ড লিগামেন্ট হচ্ছে আলাদা, সেটা আলাদা করে আসতেছে।
আর বাকিটুকু হচ্ছে এখানে আসে মিডিয়াল সার্কামফারেন্স ফিমোরাল আর্টারি এবং ল্যাটারাল ফিমোরাল সার্কামফারেন্স আর্টারির ব্রাঞ্চ। এই ব্লাড সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্লাড সাপ্লাইটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমাদের এই যে ফিমারের যে নেক, এই নেক বরাবর কিন্তু ফ্র্যাকচার হয় অনেক সময়, মানে এই নেক বরাবর, এবং নেক বরাবর যদি ফ্র্যাকচার হয় তখন দেখা যায় যে এই নেকটা সরে যায়। এবং বয়সের সাথে সাথে কিন্তু রাউন্ড লিগামেন্ট অফ আর্টারিটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আমরা পাই, বড়দের ক্ষেত্রে কিন্তু রাউন্ড লিগামেন্ট আর্টারিটা আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে যায়। তখন যেটা দেখা যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি ফিমারের নেকটা ফ্র্যাকচার হয় তখন কিন্তু তার যে ব্লাড সাপ্লাইটা পুরোটা কিন্তু ডিসরাপ্টেড হয়ে যায়, কারণ এটাও তখন নাই। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত থাকে কিন্তু বড়দের ক্ষেত্রে থাকে না, এবং ডিসরাপ্টেড হয়ে যাওয়ার কারণে ফিমারের যে হেডটা, এই হেডটা আস্তে আস্তে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যায়। আপার লিম্বের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপার লিম্বের ক্ষেত্রে আমাদের সাধারণত স্কেপয়েড যে বোনটা, সেই বোনের মধ্যে কিন্তু হয় অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে সাধারণত ফিমোরাল হেডটা সবচেয়ে বেশি অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। তো অ্যাভাসকুলার নেক্রোসিস কার কার হয় এটা কিন্তু আপনাদের পরীক্ষা অনেকবার আসে। লেকচার শিটের 65 পেজের একেবারে উপরের দিকে দেখেন, দেখা আছে যে সাইট অফ অ্যাভাসকুলার নেক্রোসিস অথবা অস্টিওনেক্রোসিস, এটা আপনি একটু দাঁড়িয়ে রাখেন, ইনফিনিটি এসটা দিয়ে রাখেন যে অ্যাভাসকুলার নেক্রোসিস কার কার হয়। এবং লেকচার শিটের 64 নম্বর পেজের মাঝামাঝি দেখেন ব্লাড সাপ্লাই অফ হেড অফ ফিমার, এটাতে আপনি একটা ইনফিনিটি এসটা দেন, এটা আপনার লাগবে। আচ্ছা, এই প্রশ্নটা যেমন আপনাদের এইবারের পরীক্ষায় মার্চ এমডি যারা পরীক্ষা দিয়েছেন তাদের এসেছে যে বোন দ্যাট আর ভালনারেবল টু অ্যাভাসকুলার নেক্রোসিস ফলোইং এ ট্রমা কি কি। তো এখানে এই বক্স থেকে আপনি সুন্দর করে এটা আনসার করতে পারবেন, সেটা হচ্ছে হেড অফ ফিমার, হেড অফ দ্য হিউমেরাস এবং স্কেপয়েড, এটা এখানে এই দেয়া আছে দেখেন, স্কেপয়েড এবং টেলাস, এদের সবগুলোরই অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। তো এই অ্যাভাসকুলার নেক্রোসিস এটাকে ইনফিনিটি টেস্টে দিয়ে রাখেন, কারণ এটা অলরেডি গতবার আপনার এই পরীক্ষার প্রশ্নটা এসেছে। এখন আসেন আমাদের মাসল অ্যাটাচমেন্ট গুলো, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের গ্রেটার টোকেন্টারের সাথে আমরা যে গ্রেটার টোকেন্টারটা দেখিয়েছি, সেই গ্রেটার টোকেন্টারের সাথে অনেকগুলো মাসলের অ্যাটাচমেন্ট হয়। দেখেন গ্রেটার টোকেন্টারের সাথে কি কি মাসলের অ্যাটাচমেন্ট হয়। গ্রেটার টোকেন্টারের সাথে আপনারা দেখেন এই যে এখানে যে মাসলটা অ্যাটাচ হয়েছে এটার নাম হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, এখান থেকে যেটা নেমেছে এটা হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস, এখান থেকে পাইরিফোর্মিস মাসল এবং কিছু গ্যামিলি সুপিরিয়র, গ্যামিলি ইনফিরিয়র, এবং নিচের দিকে দেওয়া আছে হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস। এই যে গ্রেটার টোকেন্টারের সাথে যে যে মাসলগুলো অ্যাটাচ হচ্ছে, এটা আপনাদের পরীক্ষা আসে যে গ্রেটার টোকেন্টারের সাথে কোন কোন মাসলগুলো অ্যাটাচ হচ্ছে। তো এটা আপনাদের লেকচার শিটের প্রথম পৃষ্ঠায় দেওয়া আছে, মানে 64 পেজে দেখেন যে ফলোইং মাসল আর অ্যাটাচ টু গ্রেটার টোকেন্টার। মাসলগুলোর নামগুলো থরলি মুখস্থ করতে হবে, যে পাইরিফোর্মিস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, গ্যামিলি সুপিরিয়র, গ্যামিলি ইনফিরিয়র এবং অবটুরেটর এক্সটার্নাস এবং অবটুরেটর ইন্টারনাস। যদি কখনো গ্রেটার টোকেন্টারের ফ্র্যাকচার হয়, অনেক সময় ফ্র্যাকচার হয়, বিশেষ করে যাদের বয়স 70-র উপরে তাদের ক্ষেত্রে আমরা দেখে পাই যে টোকেন্টারিক ফ্র্যাকচার হয়। যদি গ্রেটার টোকেন্টারের ফ্র্যাকচার হয় তাহলে এই যে মাসলগুলো এখানে অ্যাটাচ হচ্ছে, এই মাসলগুলো যে সমস্ত ফাংশন করে, কি কি ফাংশন করে আমরা একটু পরে দেখবো, সেই মাসলগুলোর ফাংশনগুলো লস হবে। তাহলে প্রথমে একটু পড়েন যে গ্রেটার টোকেন্টার কি কি মাসল অ্যাটাচ হয়। অনেক সময় এই প্রশ্নটা এভাবে, যেমন একবার এসেছে যে গ্রেটার টোকেন্টারের অস্টিওটমি করতে হয়েছে, মানে গ্রেটার টোকেন্টারটা কাটতে হয়েছে, সেক্ষেত্রে কোন কোন মাসলকে স্প্লিট করতে হয়েছে, অথবা কোন কোন ফাংশন গুলো হ্যাম্পার হয়েছে। তো এই জিনিসগুলো আপনি এদের মাসলকে কোন কোন মাসলের নাম এটা যদি জানেন তাহলে এদের ফাংশন গুলো বুঝতে পারবেন। লেজার টোকেন্টারের সাথে আমাদের দুটো মাসল অ্যাটাচ হয়, আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। একটার নাম হচ্ছে সোয়াস মেজর আর একটার নাম হচ্ছে আইলিয়াকাস, দুটো মিলে আইলিওসোয়াস মাসল। তাহলে আইলিওসোয়াস মাসল হচ্ছে লেজার টোকেন্টারের সাথে অ্যাটাচ হয়। তো এইটা গ্রেটার টোকেন্টারের সাথে কে অ্যাটাচ হয় এবং লেজার টোকেন্টারের সাথে কে অ্যাটাচ হয়, এটা আপনাদের এই বক্সে দেওয়া আছে, ইনফিনিটি এসটা দিয়ে রাখেন, এটা আপনাকে একটু পড়তে হবে খুব ভালো করে। 65 পেজে একটা জিনিস আলাদা করে দেওয়া আছে, দেখেন ইম্পর্টেন্স অফ অ্যাডাক্টর টিউবারকল। এই ইম্পর্টেন্স অফ অ্যাডাক্টর টিউবারকলটা আপনি একটু পড়বেন আলাদা করে, দুটো স্টার দিয়ে রাখেন। এখানে একটা জিনিস আমরা এখানে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এখানে দুটো লাইনের কথা বলা হয়েছে। একটা লাইনের নাম হচ্ছে লিনারটন লাইন, একটা নাম হচ্ছে শ্যান্টন লাইন। তো শ্যান্টন লাইনটা আপনাকে আলাদা করে পড়তে হবে। লেকচার শিটের 66 পেজ দেখেন শ্যান্টন লাইনের কথা বলা আছে। তো শ্যান্টন লাইনটা কি আপনি একটু দেখেন। যেমন এখানে আমরা একটা ফিমারের ছবি দিয়েছি, খেয়াল করেন এই যে ফিমারের হেড এবং ফিমারের হেডের নিচের দিকের, মানে নেকের যে নিচের অংশ, এই যে নিচের অংশ, এটা পাশাপাশি আমাদের এই যে অবট্রুটর ফোরামের নিচের অংশ, দুটো মিলে একটা হচ্ছে যে রাউন্ডেড একটা লাইন তৈরি করে। এই লাইনটার নাম হচ্ছে শ্যান্টন লাইন। মানে অবট্রুটর ফোরামেনের লোয়ার আপার বর্ডার এবং নেক অফ ফিমারের লোয়ার বর্ডার দুটো মিলে
যে একটা রাউন্ডের একটা লাইন তৈরি করতেছে, এই লাইনটার নাম হচ্ছে শ্যান্টন লাইন বা নর্মাল শ্যান্টন লাইন। তো এই লাইনটার নাম হচ্ছে শ্যান্টন লাইন। তাহলে শ্যান্টন লাইন মানে কি? শ্যান্টন লাইন মানে হচ্ছে অবটুরেটর ফোরামেনের আপার বর্ডার, এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেনের আপার বর্ডার আর নেক অফ ফিমারের যে নিচের অংশ, এটা মিলে যে লাইন তৈরি করে এটা হচ্ছে শ্যান্টন লাইন। নর্মাল ক্ষেত্রে, ধরেন একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে বা নর্মাল একটা রোগীর মানুষের ক্ষেত্রে এই শ্যান্টন লাইনটা এরকমই থাকে। কিন্তু যদি দেখা যায় যে এই যে নেক অফ ফিমার, এই নেক অফ ফিমারে কোনো একটা ফ্র্যাকচার হয়েছে বা এখানে কোনো একটা অ্যাভাসকুলার নেক্রোসিস হয়েছে, তখন শ্যান্টন লাইনটা কেমন হয় আমরা এটা আপনাকে দেখাই। যে তখন দেখেন, তখন কিন্তু শ্যান্টন লাইনটা ডিসরাপ্টেড হয়ে যায়। তখন আপনি কিন্তু এই যে নেক অফ ফিমারের এখানে এর দিয়ে এটা উপরের দিকে চলে যেতে হবে, এই শ্যান্টন লাইনটা কিন্তু থাকতেছে না, ধরেন এখানে এটা এদিক দিয়ে চলে গেছে, যে যখন এখানে একটা অ্যাভাসকুলার নেক্রোসিস আছে, তার মানে কিছু কিছু ক্ষেত্রে এই শ্যান্টন লাইনটা ডিসরাপ্টেড হয়। তো শ্যান্টন লাইনটা কখন ডিসরাপ্টেড হয়? মেইনলি নেক ফিমার ফ্র্যাকচারের ক্ষেত্রে শ্যান্টন লাইনটা ডিসরাপ্টেড হয়, অথবা এই মানে হেড অফ ফিমারের বা নেক অফ ফিমারের যে কোনো রকম প্যাথোলজির ক্ষেত্রে এই শ্যান্টন লাইন ডিসরাপ্টেড হতে পারে। তো এটা আপনাদের লেকচার 66 পেজের একেবারে উপরের দিকে দেওয়া আছে, এটাতে আপনি একটা 3টে স্টার দিয়ে রাখেন। এরপরে যে হাড়টা আমাদের ফিমারের নিচের যে হাড় দুটো বা যে বোনস দুটো, সে দুটোর নাম হচ্ছে আমাদের টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলা, টিবিয়া এবং ফিবুলার ক্ষেত্রে আপনাদের খুব অল্প জিনিস পড়তে হবে, এই জন্য আপনার লেকচার শিটটা আপনারা দেখবেন যে এই কম করেই সাজানো আছে। টিবিয়া এবং ফিবুলার ক্ষেত্রে আমরা ফিবুলা যেহেতু সংক্ষেপে ফিবুলার কথা প্রথম দু একটা কথা বলে নি, সেটা হচ্ছে ফিবুলা কখনো ওয়েট বিয়ার করে না, সবসময় টিবিয়া দিয়ে ওয়েট বিয়ার করে। মানে আপনি যখন কোন একটা ভার মাথার মধ্যে নিবেন, এটা প্রথমে পেলভিসের মধ্যে দিয়ে ফিমারে চলে যায়, ফিমার থেকে সে কিন্তু আর ফিবুলার দিকে যায় না, সে কিন্তু সরাসরি টিবিয়া দিয়ে নিচের দিকে নেমে যায়। এই জন্য টিবিয়া হচ্ছে ওয়েট বিয়ারিং বোন, ফিবুলা কিন্তু ওয়েট বিয়ারিং বোন না। এবং ফিবুলা ওয়েট বিয়ারিং বোন না হওয়ার কারণে যদি কখনো ফিবুলা ফ্র্যাকচার হয়, যদি ফিবুলা ফ্র্যাকচার হয়, তাহলে কিন্তু নর্মালি অপারেশন করার দরকার হয় না, প্লাস্টার বা নর্মালি এটা জোড়া লেগে যায়, কারণ এর মধ্যে যেহেতু ওয়েট বিয়ার হচ্ছে না। কেবলমাত্র যদি ফিবুলাটা একেবারে জয়েন্ট লাইন বরাবর, এগুলোকে আমরা আবার ম্যালিওলাস বলি, এটাকে আমরা বলি হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস, এটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস। মানে লোয়ার এন্ড অফ ফিবুলা হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস, লোয়ার এন্ড অফ টিবিয়া একেবারে যেটা স্পাইকের মতো বের হয়েছে, এটা হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস। এই বরাবর যদি ফ্র্যাকচার হয় 7.5 সেন্টিমিটারের মধ্যে, তখন হচ্ছে ফিবুলার ক্ষেত্রে অপারেশনের দরকার হয়, কিন্তু নর্মালি ফিবুলা ফ্র্যাকচারের ক্ষেত্রে কোনো অপারেশনের দরকার হয় না। তো ফিবুলার একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে নেক অফ ফিবুলা, যেটা নেক অফ ফিবুলার এদিক দিয়ে আমাদের কমন পেরোনিয়াল নার্ভ যায়। এই জন্য নেক অফ ফিবুলাতে যদি কোনো ফ্র্যাকচার হয়, তখন কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরির ফিচারগুলো আমরা পেতে পারি। আর ফিবুলাটা সাধারণত আমরা বোন গ্রাফটিং এর ক্ষেত্রে ইউজ করি, যে সমস্ত ক্ষেত্রে বোন গ্রাফট নিতে হয় আমরা অনেক সময় ফিবুলা থেকে নিয়ে থাকি। তো ফিবুলার এই কথাগুলো আপনার ফিবুলার পরের পৃষ্ঠায়, ফিবুলা যেখানে দেয়া আছে এখানে দেয়া আছে 68 নাম্বার পেজে, সেটা একটু আপনি দাগায় রাখেন যে এটা হচ্ছে আইডিয়াল বোন গ্রাফটের জন্য। তারপরে এটার কমন পেরোনিয়াল নার্ভ এটা নেকের চারদিকে ঘুরে, এই জন্য এটা যদি কখনো নেক অফ ফিবুলা ইনজুরি হয়, তখন কিন্তু কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরি হতে পারে। আর টিবিয়া আমাদের একটা গুরুত্বপূর্ণ বোন, কারণ টিবিয়ার মধ্য দিয়ে ওয়েট বিয়ারিং হয়, এবং টিবিয়ার বিশেষ করে আমরা পরবর্তীতে পড়বো, টিবিয়ার উপরের দিকে যে ইন্টারকন্ডাইলার যে নথ, সেখান দিয়ে আমাদের অনেকগুলো ইন্টারক্যাপসুলার লিগামেন্ট এবং মেনিসকাসের অ্যাটাচমেন্ট থাকে, সেটা আমাদেরকে আলাদা করে পড়তে হবে। আপাতত আপনি এটুকু মনে রাখেন যে টিবিয়া হচ্ছে ওয়েট বিয়ারিং বোন, এবং টিবিয়ার ক্ষেত্রে আমরা দুটো জিনিস একটু পড়তে হয়। যেমন টিবিয়ার ক্ষেত্রে এই যে এই দিকে, মানে টিবিয়ার আপার এন্ডের সামনের দিকে, টিবিয়ার অ্যান্টেরিয়রলি আপার এন্ডের ল্যাটারাল সারফেসে একটা টিউবারকল থাকে, যেটার নাম হচ্ছে জার্ডি টিউবারকল, GERDY, জার্ডি টিউবারকল। আপনার যেখানে লেকচার শিট দেওয়া আছে ওখানে দেখেন জার্ডি টিউবারকল দেওয়া আছে। এই জার্ডি টিউবারকলে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট নামে একটা জিনিস যুক্ত হয়, আইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আমরা দেখবো যে বিভিন্ন সময় আমরা মডিফিকেশন, যে আমাদের ইয়াগুলো ডিপ ভাষাগুলো, তার একটা মডিফিকেশন হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ফিমারের দিকে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ফাসা লাটা, আর উপরের দিকে হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট। এখন এই যে টিবিয়ার অ্যান্টেরিয়র সাইডে, অ্যান্টেরিয়র মিডিয়ালি, টিবিয়ার এই যে অ্যান্টেরিয়র মিডিয়ালি বা এই বরাবর, টিবিয়ার যে অ্যান্টেরিয়র মিডিয়ালি, এই দিক দিয়ে আমাদের একটা জিনিস, মানে 3টা মাসল তাবুর মতো হয়ে একসাথে হয়ে অ্যাটাচ হয়, এটাকে আমরা বলি হচ্ছে পেস অ্যানসেরিনাস। এটাকে আমরা বলি হচ্ছে পেস অ্যানসেরিনাস অথবা গাই রোগ বলে থাকি। মানে উপরের দিক থেকে আমরা যখন থাই মাসল গুলো পড়বো, দেখবো যে থাই এর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ মাসল হচ্ছে সার্টোরিয়াস, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ মাসল হচ্ছে সেমিটেন্ডিনোসাস, এবং মিডিয়াল কম্পার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ মাসল হচ্ছে
গ্র্যাসিলিস। এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে সার্টোরিয়াস, মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে গ্র্যাসিলিস এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে সেমিটেন্ডিনোসাস, এই তিনটা মাসল একসাথে হয়ে আমাদের এখানে এসে অ্যাটাচমেন্ট দিই। এটাকে আমরা বলি হচ্ছে পেস অ্যান্ড সেরিনাস। এটাকে আমরা বলি হচ্ছে পেস অ্যান্ড সেরিনাস। এই যে পেস অ্যান্ড সেরিনাস। এবং অনেক সময় এই বরাবর আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো একটা কারণে ইনফ্ল্যামেশন হয়েছে এবং ব্যথা হচ্ছে, এটার নাম আমরা বলি হচ্ছে পেস এনসেরিনাস টেন্ডিনাইটিস। পেস এনসেরিনাস টেন্ডিনাইটিস, বিভিন্ন কারণে কিন্তু এই পেস এনসেরিনাস টেন্ডিনাইটিসটা হয়ে থাকে। এবং এদের অ্যাটাচমেন্টটা এরকম যে অনেকটা দেখা যায় যে তিনটা মাসল এইভাবে হয়ে ওরা এখান থেকে বের হয় আর কি, এখান থেকে তিনটা মাসল উপরের দিকে যায়, অনেকটা হাঁসের পায়ের মতো দেখতে হয়। এই যে হাঁসের পা যেরকম, এই হাঁসের পায়ের মতো আমরা সাধারণত এটাকে দেখাই। এবং হাঁস মানে হচ্ছে গোস, এই গোজের নাম অনুসারে এটার নাম গোস ফুটে বলা হয়। তাহলে গোস ফুট, পেস এন্ড সিনাস একই কথা। এদের মেইন কথা হচ্ছে এখানে তিনটা মাসল এসে অ্যাটাচ হচ্ছে। একটার নাম হচ্ছে সার্টোরিয়াস, একটার নাম হচ্ছে সেমিটেন্ডিনোসাস, একটার নাম হচ্ছে গ্রাসিলিস। তাহলে এটা কোথায় যুক্ত হচ্ছে? এরা যুক্ত হচ্ছে মানে টিবিয়ার আপার এন্ডের মিডিয়াল সাইডে এরা এসে যুক্ত হচ্ছে। টিবিয়ার আপার এন্ডের মিডিয়াল সাইডে এসে যুক্ত হচ্ছে এবং এরা গোস ফুট এটার নাম, অথবা পেস এনসেরিনাস হচ্ছে এটার নাম। এবং এই তিনটা মাসলকে এরা একসাথে করে যে এরকম একটা তাবুর মতো গঠন করে, একটা তাবুর মতো অনেকটা এটা হয়ে যায়। এজন্য এটার একটা নাম হচ্ছে গাই রোপ, যে গাই রোপও বলা হয়। এটা নাম হচ্ছে গাই রোপ, যেটা তাবুর মতো করে এটাকে গঠন করতেছে। তাহলে গাই রোপ, পেস এনসেরিনাস বা এই আমাদের এই যে একটা তাবু আমরা দেখিয়েছি, অনেকটা তাবুর মতো করে এই তিনটা টেন্ডন এখানে অ্যাটাচ হয়। তো গাই রোপের কথা আপনারা একটু লিখে রাখেন যে তিনটা মাসল একসাথে হয়ে গাই রোপ গঠন করে এবং এদের কাজ হচ্ছে এই ফিমারটাকে সাধারণত ওরা স্টেবিলাইজ করে, মানে পেলভিসের মধ্যে ফিমারটাকে এরা গিয়ে স্টেবিলাইজ করে। দেখেন গাই রোপটা কিভাবে গঠন করতেছে, যেখানে টিবিয়া থেকে ওরা সেমিটেন্ডিনোসাস, সার্টোরিয়াস এবং গ্রাসিলিস তিনটে উপরে গিয়ে পেলভিসের সাথে গিয়ে ওরা অ্যাটাচ হয় এবং পেলভিসের সাথে এরা এক ধরনের স্টেবিলিটি দান করে, এই জন্য এটাকে গাই রোপ বলা হয়। তাহলে গাই রোপ, পেস এনসেরিনাস অথবা গোস ফুট একই কথা, এখানে এই তিনটা মাসলকে আমরা পাবো। এই কোশ্চেনটা কিন্তু একবার পরীক্ষায় এসেছে, আমরা আপনাদেরকে একটু দেখাই পরীক্ষা কিভাবে এসেছে। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা এসেছে যে মাসল ইনসার্টেড ইনটু দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আপার এন্ড অফ দ্য শ্যাফট অফ দ্য টিবিয়া। কোনটা? আসলে এরা গাইরোপসের যে তিনটা মাসল, এই তিনটা মাসলের কথাই জানতে চেয়েছে কোন কোন মাসল হয়। তো স্বাভাবিকভাবে এটা আনসার কি হবে? একটা হচ্ছে গ্রাসিলিস, সার্টোরিয়াস এবং সেমিটেন্ডিনোসাস, এই তিনটা হচ্ছে ট্রু হবে। এটা হচ্ছে আপনাদের 2018 সালে এই প্রশ্নটা এসেছে। তো এই প্রশ্নটা এভাবে না লিখে বিভিন্ন, একটা হচ্ছে এটা লিখছে যে শ্যাফট অফ দ্য টিবিয়ার আপার এন্ডের মিডিয়াল সাইডে কোনটা আছে, এটা না লিখে আপনাকে বলতে পারতো যে পেস এন্ড সেরিনাসের অংশ কোন তিনটা মাসল বা গাই রোপের কোন তিনটা মাসল, অথবা এইভাবে করে বলতে পারে যে তিনটা মাসল একসাথে হয়ে এক ধরনের তাবুর মতো করে তৈরি করে এবং সেই তাবুটা হচ্ছে পেলভিসের মানে স্টেবিলিটিতে বাড়ায় এবং এরা টিবিয়ার সাথে এসে যুক্ত হয়। এটার নাম কি? তো এটার নাম হচ্ছে এই তিনটা মাসল। তো এখানে এই তিনটা মাসলের নামগুলো আপনি একটু লিখে রাখেন। প্যাটেলা থেকে আমাদের তেমন কিছু পড়তে হয় না, ওয়ান স্টার দেন এবং এটা একটু আপনি রিডিং পড়বেন। এরপরে আমাদের পড়ার টপিক হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গল। তো ফিমোরাল ট্রায়াঙ্গলের একটা চিত্র আমরা আপনাদের ওখানে দেখিয়েছি। দেখেন, ফিমোরাল ট্রায়াঙ্গল হচ্ছে আমাদের যে উপরের দিক থেকে একটা ফাসা নামে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্সালিস ফাসা, সেই ট্রান্সভার্সালিস ফাসার যে এক্সটেনশন সেটাই হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গল এবং এটা ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যান্টেরিয়র ওয়ালটাকে সে ফর্ম করে। তো ফিমোরাল ট্রায়াঙ্গেল আমরা অ্যান্টেরিয়র ওয়ালটা দেখতে পাচ্ছি এবং এটার বাউন্ডারি, এবং আপনি দেখেন যে এদিকে যে লিগামেন্টটা, এই লিগামেন্টটার নাম হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট হচ্ছে এটার আপার বর্ডার ফর্ম করে এবং নিচের দিকে এসে সার্টোরিয়াস মিলে, মানে সুপিরিয়রলি হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট থাকে এবং মিডিয়ালি হচ্ছে আমাদের এখানে অ্যাডাক্টর লঙ্গাস থাকতেছে, মিডিয়ালি হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস থাকতেছে আর ল্যাটারালি হচ্ছে সার্টোরিয়াস থাকতেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, সুপিরিয়রলি বলা হচ্ছে যে ইঙ্গুইনাল লিগামেন্ট, এটা তো আপনি দেখতে পাচ্ছেন যে সুপিরিয়রলি ইঙ্গুইনাল লিগামেন্টটা থাকতেছে। মিডিয়ালি হচ্ছে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস। একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো জিনিসের মিডিয়ালি যদি কোনো একটা মাসলের কথা বলে সাধারণত বলা হয় যে ল্যাটারাল বর্ডার অফ সেই মাসল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস। কেন?
কারণ অ্যাডাক্টর লঙ্গাস নিজেই ট্রায়াঙ্গলের মধ্যেই আছে। এই জন্য এটার যে মিডিয়াল বর্ডার সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাসের মিডিয়াল বর্ডারটা হয়ে এটা মিডিয়াল বর্ডার ফর্ম করবে। এমন যদি হতো যে অ্যাডাক্টর লঙ্গাসটা এটার বাইরে, তাহলে এটা ল্যাটারাল বর্ডার হতো, কিন্তু অ্যাডাক্টর লঙ্গাসটা এটার ভিতরে। এই জন্য মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস হচ্ছে এটার মিডিয়াল বর্ডার ফর্ম করে। আর ল্যাটারালি কি থাকে? ল্যাটারালি হচ্ছে সার্টোরিয়াসের মিডিয়াল বর্ডারটা থাকে, মানে সার্টোরিয়াস নিজের অংশ না। এই জন্য সার্টোরিয়াসের মিডিয়াল বর্ডারটা হচ্ছে এটার ল্যাটারাল বর্ডার, আর এদিকে হচ্ছে যে এই অ্যাডাক্টর লঙ্গাসের মিডিয়াল বর্ডার হচ্ছে এটার মিডিয়াল বর্ডার। আর উপরের দিকে থাকে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। আর ফ্লোরের মধ্যে এটা কয়েকটা জিনিস থাকে, যেমন আইলিয়াকাস থাকে, পেক্টোনিয়াস থাকে এবং টেন্ডন অফ সোয়াস মেজর থাকে। এটাই মূলত এটার বাউন্ডারি। তাহলে বাউন্ডারি হচ্ছে সুপিরিয়রলি কি থাকতেছে, বা সুপিরিয়রলি থাকতে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। সুপিরিয়রলি ইঙ্গুইনাল লিগামেন্টও থাকে, এই যে দেখেন এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তারপর হচ্ছে মিডিয়ালি হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। অনেক সময় আমরা এটা ভুল করি যে অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাসের মিডিয়াল বর্ডার হচ্ছে এটা মিডিয়াল বর্ডার ফর্ম করে, এবং এটা হচ্ছে সার্টোরিয়াস মাসল। এই সার্টোরিয়াস মাসলের মিডিয়াল বর্ডার হচ্ছে এটা ল্যাটারাল বর্ডারটা ফর্ম করবে সার্টোরিয়াস মাসলের। সার্টোরিয়াস মাসল ল্যাটারাল মিডিয়াল বর্ডার হচ্ছে এটা ল্যাটারাল বর্ডার ফর্ম করে। এই ভিতরটাই হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। মানে সার্টোরিয়াস নিজে কিন্তু এই ট্রায়াঙ্গলের অংশ না, কিন্তু অ্যাডাক্টর লঙ্গাসটা হচ্ছে এটা ট্রায়াঙ্গলের অংশ। এটার ফ্লোর ফর্ম হয় কি কি দিয়ে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আইলিয়াকাস, তারপর হচ্ছে টেন্ডন অফ সোয়াস মেজর, পেক্টোনিয়াস এবং অ্যাডাক্টর লঙ্গাস নিজে, এটা মিলে হচ্ছে এটা ফ্লোর ফর্ম করে। তাহলে এটার বাউন্ডারিটা হচ্ছে এটা। আর কন্টেন্ট তো অনেকগুলো কন্টেন্ট আমরা এখানে দেখিয়েছি, ওই কন্টেন্ট গুলো আপনি একটু মুখস্থ করবেন, যে ফিমোরাল ভেইন থাকে, সুপারফিশিয়াল ফাসা থাকে, লিম্ফ নট থাকে, অ্যাডাক্টর লঙ্গাস থাকে, পেক্টেনিয়াস থাকে, এবং পাশাপাশি বিভিন্ন রকম নার্ভ থাকে, যেমন ফিমোরাল নার্ভ থাকে। যে কন্টেন্ট আমরা এখানে দেখিয়েছি, কন্টেন্টের মধ্যে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ থাকে। ফিমোরাল ট্রায়াঙ্গলের মধ্যে কিন্তু ফিমোরাল নার্ভ থাকে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলের মধ্যে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ সবকিছুই আছে। পাশাপাশি ফিমোরাল শীতও আছে। ফিমোরাল শীত যেটা হচ্ছে আপার 4 সেন্টিমিটারে ফিমোরাল ভেসেল গুলোকে সে কভার করে, কিন্তু ফিমোরাল শীতের মধ্যে কিন্তু আবার সবগুলো থাকবে না, এই জন্য এই জিনিসটা খেয়াল করবেন। এরপর নার্ভ টু পেক্টেনিয়াস আছে, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। তো অনেক সময় এটা নিয়ে কনফিউশন হয়, যেটা পরীক্ষা দেওয়া থাকে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। তো এটা হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ থাই, গ্রেট স্যাফাইনাস ভেইন থাকে, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড থাকে এবং ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে কন্টেন্ট। তো এই যে কন্টেন্ট এবং বাউন্ডারি, এটাতে আপনার 2 করে স্টার দেন ফিমোরাল ট্রায়াঙ্গেলের। এটা আপনার পরীক্ষার জন্য মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। ইদানিং এই প্রশ্নগুলো কম আসে, কিন্তু আগে প্রচুর কোশ্চেন আসতো, যে কোনো সময় আবার এই কোশ্চেনগুলো আসতে পারে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ফিমোরাল শীত। এখানে আমরা কন্টেন্ট গুলো আবার দেখিয়েছি, দেখেন। ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, তারপর ল্যাটারাল সার্কামফ্লেক্স ভেসেল, স্যাফাইনাস নার্ভ, ডিপ ইঙ্গুইনাল নড, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নড, ইঙ্গুইনাল লিগামেন্ট থাকে। এটাই হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। এর মধ্যে এই কন্টেন্ট গুলো থাকে। ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন এবং ফিমোরাল নার্ভ, তিনটাই কিন্তু এখানে থাকে, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন এবং ফিমোরাল নার্ভ। কিন্তু এই যে কন্টেন্টটা, এখানে আমরা যদি উপরের যে 4 সেন্টিমিটার, সেখানে একটা শীত মিলে অনেক সময় এটাকে কাভার করে রাখে, যেটার মধ্যে আবার ফিমোরাল নার্ভটা ঢুকতে পারে না, ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল ভেইনটা ঢুকে। এটাকে আমরা বলি হচ্ছে ফিমোরাল শীত। এই যে ফিমোরাল শীতটা, ফিমোরাল শীতের কন্টেন্ট আবার আলাদা। ফিমোরাল শীতটাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করি। ফিমোরাল শীতটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। যেমন একটাকে আমরা বলি হচ্ছে আর্টারিয়াল কম্পোনেন্ট, যেটা হচ্ছে ল্যাটারালি থাকে। মিডিয়াল যেটা, সেটার মধ্যে হচ্ছে ভেইন থাকে। আর মিডিয়াল ইন্টারমিডিয়েট যেটা, সেটার মধ্যে ভেইন থাকে। আর মিডিয়াল যেটা, সেটার মধ্যে হচ্ছে লিম্ফ নোড থাকে। তার মানে ফিমোরাল শীতের মধ্যে কিন্তু ফিমোরাল নার্ভটা থাকে না, এটা একটু খেয়াল করে পড়বেন। তো ল্যাটারাল যেটা, সেটার কম্পোনেন্ট হচ্ছে যে ফিমোরাল আর্টারি থাকে, পাশাপাশি হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ থাকে। ইন্টারমিডিয়েটের মধ্যে শুধু ফিমোরাল ভেইন থাকে। আর এই যে মিডিয়াল যে অংশটুকু, সেটার মধ্যে শুধুমাত্র লিম্ফ নোড থাকে। তার মানে এই যে মিডিয়াল অংশটুকু, এটা কিন্তু অনেক বেশি পরিমাণ খালি থাকে। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটা ডেড স্পেস হিসেবে কাজ করে। মানে যদি কোনো কারণে দেখা যায় যে ফিমোরাল আর্টারি বা ফিমোরাল ভেইনের এই এক্সপানশন হয়েছে, সেটাতে চাপ না খায়, এই জন্য এই জায়গাটা খালি রাখা হয়েছে, যে সেই দিকে প্রসারিত হতে পারে। তো এইদিকে প্রসারিত হওয়ার পাশাপাশি এটার কারণে কিন্তু একটা দুর্বল জায়গা এটা, এবং অনেক সময় এই দিক দিয়ে ইন্ট্রাঅ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো বের হয়ে যায়, এবং তখন এটাকে আমরা বলি হচ্ছে ফিমোরাল হার্নিয়া। এবং এই ফিমোরাল হার্নিয়াটা গুরুত্বপূর্ণ।
এই যে মিডিয়াল যে কম্পোনেন্ট, যেটার মধ্যে শুধুমাত্র লিম্ফ নোড আছে, এই কম্পোনেন্টটাকে আলাদা করে বলা হয় হচ্ছে ফিমোরাল ক্যানেল। এবং এই ফিমোরাল ক্যানেলের কিছু বাউন্ডারি এবং কন্টেন্ট দেয়া আছে। কন্টেন্ট হচ্ছে যে লিম্ফ নোডটা থাকে, আর এই বাউন্ডারিটা দেখেন 71 পেজে দেয়া আছে। দুটো স্টার দেন, ফিমোরাল ক্যানেলের যে বাউন্ডারিটা সেটাতে দুটো স্টার দেন। তো ফিমোরাল ক্যানেলের মধ্য দিয়ে যদি কোনো স্ট্রাকচার নেমে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ফিমোরাল হার্নিয়া। যেটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে কোনো একটা স্ট্রাকচার নেমে গেছে, তখন এটাকে আমরা ফিমোরাল হার্নিয়া বলি। অ্যান্টেরিয়রলি ইনগুইনাল লিগামেন্ট থাকে মিডিয়ালি, স্বাভাবিকভাবে এটার যে মিডিয়ালি, এদিক দিয়ে ল্যাকুনাল লিগামেন্ট থাকে, আর ল্যাটারালি সাধারণত হচ্ছে ফিমোরাল ভেইন থাকে। এভাবে করে আমরা একটা বাউন্ডারি এখানে দেওয়া হয়েছে। বাউন্ডারিটা একটু দেখবেন। পোস্টেরিয়রলি হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট থাকে। ল্যাকুনাল লিগামেন্টের একটা নাম হচ্ছে গিম্বার্ট লিগামেন্ট। অ্যান্টেরিয়রলি ইনগুইনাল লিগামেন্ট থাকতে। এই ক্যানেলের মধ্যে সাধারণত শুধুমাত্র আমাদের একটা প্যাডক প্যাট এবং একটা এই লিম্ফ নোড থাকে। লিম্ফ নোডটার নাম হচ্ছে ক্লকেট গ্ল্যান্ড অথবা গ্ল্যান্ড অফ রোসেনমুলার। তো ফিমোরাল ক্যানেলের পাশাপাশি একটা জিনিস এখানে আপনাদের এখানে আসে নাই, কিন্তু ফিমোরাল হার্নিয়া 72 পেজের উপরের দিকে দেখেন ফিমোরাল হার্নিয়ার কথা বলা হয়েছে। সাধারণত ওমেনের মধ্যে এটা বেশি দেখা যায় মেনের চাইতে, কারণ ফিমোরাল ক্যানেলটা আমরা ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাই যে মেলের চাইতে ওয়াইডার, পাশাপাশি ফিমেলদের পেলভিসটাও ওয়াইডার থাকে এবং ফিমোরাল ভেসেল গুলো সাধারণত ন্যারোয়ার থাকে। এই কারণে এই দিক দিয়ে ফিমোরাল হার্নিয়ার প্রবণতাটা ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে বেশি। কিন্তু উভয়দের কিন্তু হতে পারে, মানে ছেলেদেরও ফিমোরাল হার্নিয়া হতে পারে, মেয়েদেরও কিন্তু ফিমোরাল হার্নিয়া হতে পারে, তবে ফিমোরাল হার্নিয়া মেয়েদের বেশি হয়। এর মধ্যে একটা জিনিস পরীক্ষা অনেক সময় আসে, যেমন আপনারা এখানে দেখেন যে কখন আমরা বুঝতে পারবো এটা কি ইনগুইনাল হার্নিয়া নাকি এটা ফিমোরাল হার্নিয়া। সেটা হচ্ছে পেলভিক, আমাদের যে পিউবিক টিউবারকল, যদি পিউবিক টিউবারকলে ল্যাটারালি এবং ইনফেরিয়রলি থাকে কন্টেন্ট গুলো, মানে যে জিনিসটা হার্নিয়েট হয়েছে, তখন আমরা এটাকে বলি হচ্ছে ফিমোরাল হার্নিয়া। যদি পিউবিক টিউবারকলের ইনফেরিয়রলি থাকে এবং ল্যাটারালি থাকে, তখন এটা আমরা বলি হচ্ছে ফিমোরাল হার্নিয়া। আর যখন পিউবিক টিউবারকলের মিডিয়ালি থাকে এবং সুপিরিয়রলি থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। এটা একটু লিখে রাখেন যে ইনগুইনাল হার্নিয়া মানে হচ্ছে মিডিয়াল এন্ড সুপিরিয়র টু দ্য পিউবিক টিউবারকল, আর ফিমোরাল হার্নিয়া হচ্ছে ল্যাটারাল এবং ইনফিরিয়র টু দ্য পিউবিক টিউবারকল। অ্যাডাক্টর ক্যানেল একটা জিনিস দেওয়া আছে, দেখেন অ্যাডাক্টর ক্যানেল। অ্যাডাক্টর ক্যানেল হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাসের মধ্যে এটা অবস্থিত। অ্যাডাক্টর ম্যাগনাসের মধ্যে, অনেক সময় এটা বলা হয় যে অ্যাডাক্টর লঙ্গাস, কিন্তু না, অ্যাডাক্টর ম্যাগনাসের মধ্যে অবস্থিত। এবং এটা হচ্ছে আপার 1/3 অফ থাইতে এটা অবস্থিত। এখানে একটু ভুল আছে, আপার না, এটা আসলে মিডল 1/3 হবে। যে মিডল 1/3 সাধারণত এই মানে এর নিচ থেকে অ্যাডাক্টর ম্যাগনাস মাসলটা এবং এখান থেকে হচ্ছে যে অ্যাডাক্টর ক্যানেলটা শুরু হয়। তো এই জন্য এটা হচ্ছে মিডল 1/3। রুপি দ্য ওয়াল লেফট বেস আর্টেরিয়াস, এবং এটার মধ্যে যে ফিমোরাল আর্টারি যায়, এটার কন্টেন্ট গুলো একটু পড়তে হয়। অ্যাডাক্টর ক্যানেলের কন্টেন্ট গুলো পরীক্ষা আসে। অ্যাডাক্টর ক্যানেল, অ্যাডাক্টর ক্যানেলের একটা নাম হচ্ছে সাবসার্টোরিয়াল ক্যানেল। তো অ্যাডাক্টর ক্যানেলের কন্টেন্ট এবং বাউন্ডারি এটাতে আপনার দুটো স্টার দিয়ে রাখেন। অ্যাডাক্টর টিউবারকল থেকে যেটা আমরা প্রথমে দাগিয়েছি, সেখানে কিছু প্রশ্ন এসেছে আপনার, যেমন অ্যাডাক্টর টিউবারকল ইজ রিলেটেড টু দ্য জাংশন অফ দ্য ফিমোরাল এন্ড পপলিটিয়াল আর্টারি। অ্যাডাক্টর টিউবারকল হচ্ছে মানে অ্যাডাক্টর ক্যানেল, যেটা আমরা যখন অ্যাডাক্টর টিউবারকলকে প্রথম পৃষ্ঠা আপনাদেরকে যেটা দাগিয়েছিলাম, সেখানে ছিল যে অ্যাডাক্টর টিউবারকল আমরা কখন বুঝতে পারবো, যখন থেকে ফিমোরাল আর্টারিটা মানে যখন থেকে ফিমোরাল আর্টারিটা পপলিটিয়াল আর্টারিতে পরিণত হয়, সেটাই হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। তো স্বাভাবিকভাবে ইজ রিলেটেড টু দ্য জাংশন অফ দ্য ফিমোরাল এন্ড পপলিটিয়াল আর্টারি টু গিভ অ্যাটাচমেন্ট টু দ্য মিডিয়াল মেনিসকাস অফ দ্য নি। এটা ফলস, মিডিয়াল মেনিসকাস পর্যন্ত অ্যাডাক্টর টিউবারকল যায় না। ইজ সিচুয়েটেড অন দ্য আপার অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়া, আপার অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়া না, এটা হচ্ছে যে এই মিডল বা লোয়ার অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়াতে থাকে। গিভ অরিজিন টু দ্য পপলিটিয়াস, ফলস, পপলিটিয়াস কি সাধারণত অরিজিন দেয় না। টেন্ডন অফ অ্যাডাক্টর ম্যাগনাসের সাথে এটা জড়িত থাকে, ট্রু। এরপরের আপনাদের যে টপিকটা লেকচার শিটের 76 পেজে চলে আসেন, এখানে আমাদের ফাসা লাটার কথা বলা হয়েছে। ফাসা লাটা মানে কি? ফাসা লাটা মানে হচ্ছে আমাদের ডিপ ফাসা অফ থাই। এই জিনিসটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এটাকে আলাদা করে পড়ানো হচ্ছে? অনেকগুলো সারা শরীরই তো আমাদের ডিপ ফাসা আছে, কিন্তু এই ডিপ ফাসাটা একটু গুরুত্বপূর্ণ এই জন্য, খেয়াল করেন আমরা যখন দাঁড়িয়ে থাকি, আমরা কিন্তু নিচের দিকে একেবারে নিচের দিকে টিবিয়া এবং ফিবুলার দুটো বোনস আছে। এই দুটো বোনসের উপর মানে দাঁড়িয়ে যায় একটা পায়ের উপর আমরা যখন দাঁড়িয়ে থাকি, তখনও কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারি।
কিন্তু আমরা পড়ে যাই না। সাধারণত একটা বোন কিন্তু খুবই ভালনারেবল, ফিমার কিন্তু একটাই বোন, কিন্তু এরপরও ফিমারটা নিচের দিকে এসে দুইটা বোনের উপর দাঁড় হয়ে আছে, ফিমারের এক পায়ের উপর দাঁড়ালে কিন্তু আমরা পড়তেছি না। কেন? কারণ হচ্ছে ফিমারের পাশাপাশি ফিমারের থাইয়ের যে ডিপ ফাঁসা, এটা আরো শক্ত করে নিচের দিকে এসে অ্যাটাচ হয়ে অনেকটা বোনসের মতো কাজ করতেছে। এই ফাঁসাটাকেই হলে ডিপ ফাঁসা বলা হয় এবং এই ফাঁসালাটা বলা হয়। এবং এই ফাঁসালাটাটা গুরুত্বপূর্ণ, কারণ এই ফাঁসালাটাটা নিচের দিকে গিয়ে আমাদের মানে ওয়েট বিয়ারিং এ অনেকটা ভূমিকা পালন করে ফিমারের মতো। তো এই ফাঁসালাটাতে কয়েকটা জিনিস আপনি পড়বেন, যেমন এই ফাঁসালাটার যে মডিফিকেশন গুলো, এই মডিফিকেশন গুলো আপনাদের পরীক্ষায় আসে। নিচের দিকে দেখেন যে মডিফিকেশন অফ ফাঁসালাটা দেওয়া আছে। এই মডিফিকেশন অফ ফাঁসালাটাটা আপনি একটু দেখান যে তিনটা জিনিস এই ফাঁসালাটা থেকে তৈরি হয়। একটা হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাক্ট, একটা হচ্ছে ইন্টারমাসকুলার সেপ্টাম, আর একটা হচ্ছে স্যাফাইনাস ওপেনিং। এর মধ্যে আইলিওটিবিয়াল ট্র্যাক্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনি একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে আইলিওটিবিয়াল ট্র্যাক্টটা যখন টেন্স হয় তখন সে কিন্তু হিপের মানে আমরা যখন দাঁড়াই থাকি, সে দাঁড়ানো অবস্থায় হিপ এবং নিকে, আমরা বললাম যে আমরা যখন দাঁড়িয়ে আছি তখন আমরা পড়ে যাচ্ছি না, কারণ হচ্ছে যে ফাঁসা লাটারটা নিচের দিকে এসে একটা আইলিওটিবিয়াল ট্র্যাক্ট তৈরি করতেছে এবং এই আইলিওটিবিয়াল ট্র্যাক্টটা টেন্স হয়ে আমাদের হিপ এবং নিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্টেবিলাইজেশনে সহায়তা করে। এই জিনিসটা আপনি আইলিওটিবিয়াল ট্র্যাক্টের পাশে একটু লিখে রাখেন, বা উপরের দিকে আপনার দেয়া আছে যে আইলিওটিবিয়াল ট্র্যাক্টটা টেন্স হয়ে স্টেবিলাইজেশন অফ দা হিপ এবং এক্সটেন্ডেড অবস্থায় নিয়ের ক্ষেত্রে সহায়তা করে। এবং এই আইলিওটিবিয়াল ট্র্যাক্টটা নিচের দিকে গিয়ে টিবিয়াতে যুক্ত হয়। এবং টিবিয়ার কোথায় যুক্ত হয় আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে জার্ডি টিউবারকুলের ক্ষেত্রে বা জার্ডি টিউবারকুলের সাথে আইলিওটিবিয়াল ট্র্যাক্টটা জড়িত হয়। এর পরের যে টপিকটা 77 পেজে দেখেন গ্লুটিয়াল রিজিয়ন দেয়া আছে। তো আমাদের থাইয়ের যে মাসলগুলো, থাইয়ের মাসলগুলোকে আমরা কয়েকটি কম্পার্টমেন্টে ভাগ করেছি। একটা হচ্ছে যে অ্যান্টেরিয়রলি যারা থাকে এদেরকে বলি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়রলি যারা থাকে এদেরকে বলি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এবং এই মাসলগুলোকে বলা হয় যে হ্যামস্ট্রিং মাসল। মিডিয়াল যে কম্পার্টমেন্ট গুলো এটাকে বলা হয় অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। এই তিনটা কম্পার্টমেন্ট আছে, পাশাপাশি ল্যাটারাল একটা কম্পোনেন্ট কিন্তু আছে, এবং এই ল্যাটারাল কম্পোনেন্টের যে মাসল গুলো সেগুলোই হচ্ছে গ্লুটিয়াল রিজিয়নের মাসল। তো সেই গ্লুটিয়াল রিজিয়নের মাসল বা ল্যাটারাল কম্পার্টমেন্টে কি কি থাকে? এক নম্বরে যে মাসলটা থাকে সেটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই মাসলটার নাম আমরা ছোটবেলা থেকে জানি যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তারপর হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস। এরপর টেন্সর ফাসালাটা, এটা যদিও মাসল না কিন্তু এটাকে মাসলের মর্যাদা দেওয়া হয়েছে কারণ এটা মাসলের মতে অনেকটা কাজ করে। তারপর হচ্ছে পাইরিফর্মিস, অবটুরেটর ইন্টারনাস, অবটুরেটর এক্সটার্নাস, সুপিরিয়র এবং ইনফিরিয়র গেমিলা এবং কোয়াড্রাটাস ফিমোরিস। এই যে মাসলগুলো, এই মাসলগুলোর মধ্যে অধিকাংশ মাসল যেটা করে গ্লুটিয়াস ম্যাক্সিমাস ছাড়া বাকি যে মাসলগুলো আছে এই মাসলগুলো সবগুলোই হচ্ছে যে আমাদের গ্রেটার টোকেন্টারের সাথে অ্যাটাচ হয়। এই মাসলগুলো সবগুলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস ছাড়া বাকি যে মাসলগুলো এই মাসলগুলো সবগুলো হচ্ছে গ্রেটার টোকেন্টারের সাথে অ্যাটাচ হয়। কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস গ্রেটার টোকেন্টারের সাথে অ্যাটাচ হয় না, এটা আরো নিচের দিকে নিয়ে চলে যায় এবং নিচের দিকে গিয়ে আমাদের ফিমারের গ্লুটিয়াল টিউবারসিতে গিয়ে এটা অ্যাটাচ হয়। তো এই মাসলগুলো আপনাকে আলাদা আলাদা করে পড়তে হবে, বিশেষ করে এই মাসলগুলোর ফাংশনটা আপনাকে পড়তে হবে। প্রথম, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই মাসলটার নার্ভ সাপ্লাই সেটা হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। নাম হচ্ছে ম্যাক্সিমাস কিন্তু সাপ্লাই দিয়ে হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ দিয়ে, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ না। আবার এই গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস এদের সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তো এই যে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, এটার রুট ভ্যালুটা আপনি পড়বেন যে নাম্বার 5 সেক্টর 1 এবং সেক্টর 2। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ তার রুট ভ্যালু হচ্ছে নাম্বার 4, 5 সেক্টর 1 এবং সেক্টর 2। এটা আপনাদের এখানে দেওয়া আছে। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ফাংশনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই যে মাসলগুলো এগুলো সাধারণত আমাদের হিপ জয়েন্টে কাজ করে এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাসের যে কাজ সে হচ্ছে চিফ এক্সটেন্সর হিসেবে কাজ করে। চিফ এক্সটেন্সর, আমাদের থাই জয়েন্টকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, থাইকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে মেইন ভূমিকা যে পালন করে তার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এবং আপনি যদি বসে আছেন, ধরুন আপনি এখন যে জায়গায় বসে বসে আমাদের ক্লাসটা দেখতেছেন, বসা থেকে যখন আপনি উঠেন সে ওঠা অবস্থায় যে মাসলটা এখানে কাজ করে, আসলে যে মাসলটা বসা অবস্থায় আপনি ফ্লেক্স অবস্থায় বসে আছেন, এই ফ্লেক্স থেকে আপনি হিপ জয়েন্টটাকে এক্সটেন্ড করতেছেন দাঁড়ানোর সময়। এই সময় সবচেয়ে বেশি ভূমিকা যে মাসলটা পালন করে সেই মাসলটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এবং আপনি যখন দাঁড়িয়ে থাকেন সেই দাঁড়ানো অবস্থায় আপনার ওই পোস্টারটাকে মেনটেন করার জন্য যে মাসলটার ভূমিকা সবচেয়ে বেশি সেই মাসলটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এগুলো হচ্ছে তার মেইন কাজ। তার মানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে চিফ এক্সটেন্সর, পাশাপাশি এটা কিছুটা অ্যাবডাক্টর হিসেবেও কাজ করে, কিছুটা ল্যাটারাল রোটেশনেরও কাজ করে,
আবার সে কিন্তু নিটাকেও স্টেবিলাইজ করে আইওটিবিএল ট্র্যাক্টের সাথে মিলে, কিন্তু তার মেইন কাজ হচ্ছে সে চিপ এক্সটেন্সর হিসেবে কাজ করতেছে। এটা আপনি ভালো করে মাথায় রাখবেন। এবং আপনি বসা থেকে অনেক সময় এটা আসে যে সিটিং থেকে স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়ানোর জন্য কোন মাসলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা আমরা একটু পরে পড়বো, কিন্তু আপাতত গ্লুটিয়াস ম্যাক্সিমাসের কাজগুলো এবং নার্ভ সাপ্লাইটা আপনি একটু মাথায় রাখেন। এর পরে যে দুটো মাসল সেটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস। এই গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস হচ্ছে আপনাদের গ্রেটার টোকেনটার সাথে গিয়ে অ্যাটাচ হয়। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কিন্তু গ্রেটার টোকেনটার সাথে অ্যাটাচ হয় না, কিন্তু গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস গ্রেটার টোকেনটার সাথে অ্যাটাচ হয়। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে সুপেরিয়র গ্লুটিয়াল নার্ভ, রুট বেলে হচ্ছে লাম্বার 4, 5, সেক্টর 1। এদের কি কাজ? গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস এদের মেইন কাজ হচ্ছে এরা চিফ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে। এরা চিফ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে। চিফ অ্যাবডাক্টর মানে কি? মানে পাওয়ারফুল অ্যাবডাক্টর বা চিফ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে, পাশাপাশি এরা মিডিয়াল রোটেটর হিসেবে কাজ করে হিপ জয়েন্টের, কিন্তু এদের মেইন কাজ হচ্ছে চিফ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে। চিফ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে কখন বেশি কাজ করে? ধরুন আপনি একটা পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, অপর পাটাকে আপনি উপরে তুলে ধরে আছেন, এই অবস্থায় এই মাসলগুলো হচ্ছে আরেকটা পাকেও ধরে রাখে। এটাই হচ্ছে তাদের মেইন কাজ। তার মানে যখন আপনি দাঁড়িয়ে, মানে এরা হচ্ছে চিপ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে। আপনি যখন হাঁটতে যান তখন গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস হচ্ছে চিপ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে। পাশাপাশি হচ্ছে যে বডির ব্যালেন্সটা ধরে রাখে। কখন ধরে রাখে? যখন আপনার অপোজিট পা, ধরেন আপনি এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে আরেক পা উপরে, এই যে অফ দ্য গ্রাউন্ডে অপোজিট পাটাকে আপনি তুলে ধরে রাখেন, তখন হচ্ছে যে সে, আপনি যে পাটাকে উপরে তুলে ধরে রাখছেন সেই পাটার উপর আপনি ভর দিয়ে নেই, কিন্তু সেই পাটাকে আপনি ধরে রাখছেন, সেদিকে আপনি ঝুঁকে যাচ্ছেন না। কেন? কারণ অপর পাশের আপনার যে, মানে যে পায়ের উপর ভর দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন সেই পাশের আপনার গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস এই দিকের পাটাকে, পেলভিসটাকে আপনার ধরে রেখেছে, মানে ব্যালেন্সটা মেনটেন করতেছে। আমরা যখন হাঁটতে যাই তাহলে প্রতিনিয়ত কিন্তু আমরা এক পা উপরে তুলি, এক পা নিচে রাখি। নিচে যে পা আছে আর উপরে যে পা আছে, আমরা কিন্তু উপরে যে পাটা ওইদিকে ঝুঁকে যাচ্ছি না। কেন ঝুঁকে যাচ্ছি না? কারণ যে পায়ের উপর ভর দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন এই পাশের গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস অপর পাশের পেলভিসটাকে ধরে রেখেছে। এটাই হচ্ছে যে আমাদের গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাসের মেইন কাজ। কেন এই কাজটা গুরুত্বপূর্ণ একটু পরে আমাদের দেখাচ্ছি। আপনি আপাতত এই কাজটা মাথায় রাখেন যে এরা হচ্ছে চিফ অ্যাবডাক্টর হিসেবে কাজ করে। কখন কাজ করে? আপনি যখন রানিং বা ওয়াকিং করেন তখন এরা এই কাজটা করে। এবং এই কাজটা তারা কিভাবে করে, বা এই তাদের মেইন কাজ হচ্ছে কি? তাদের মেইন কাজ হচ্ছে যখনই আপনি অফ দ্য গ্রাউন্ড কোন একটা পাকে তুলেন, মানে পায়েরটাকে উপরের দিকে তুলেন, তখন সেই পায়ের দিকের যে পেলভিসটা বা সেই পায়ের দিকের যে লোয়ার লিম্বটা, সেটাকে এই পাশের অন্য পাশের গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস ঠিক জায়গায় ধরে রাখে। এই জন্য আপনি অপর পাশে ঝুঁকে পড়ে যান না। এটাই হচ্ছে তার মেইন কাজ, গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি যে মাসলগুলো, যে পাইরিফর্মিস থেকে শুরু করে অপটেটর ইন্টারনাস, এগুলো সবগুলো হচ্ছে যে ল্যাটারাল রোটেটর। পাইরিফর্মিস থেকে শুরু করে বাকি যে সবগুলো, এগুলো হচ্ছে ল্যাটারাল রোটেটর। এই মানে এদের অন্য অনেকগুলো কাজ আছে, কিন্তু এরা মেইনলি ল্যাটারাল রোটেটর হিসেবে কাজ করে। আর ট্রান্সফার ফাশালাটা হচ্ছে অ্যাবডাক্টর এবং মিডিয়াল রোটেটর হিসেবে কাজ করে। তো এই পিসটায় 77 পেজটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানকার গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই তিনটা আপনি খুব ভালো করে পড়বেন। বাকিগুলোর ক্ষেত্রে এরা ল্যাটারাল রোটেটর, এটুকুই আপনি মাথায় রাখবেন। এই প্রশ্নটা দেখেন, আপনাদের 2019 সালের রেসিডেন্সি পরীক্ষায় এসেছে, যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল সম্বন্ধে তারা জানতে চেয়েছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলের কাজ কি বা এই ধরনের। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলের ব্যাপারে আমরা জানি যে এক্সটেন্ড দ্য হিপ, তার মানে এটা কিন্তু চিপ এক্সটেন্সর, তার মানে এটা ট্রু হবে। রোটেট দ্য ফিমার মিডিয়ালি, ফিমারকে সে কিন্তু মিডিয়ালি রোটেট করে না, সে কিন্তু ল্যাটারালি রোটেট করে। গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস এর দুটো হচ্ছে মিডিয়ালি রোটেট করে, তার মানে এটা ফলস হবে। অ্যাডাক্ট দ্য হিপ, আমরা এরকম কোনো কাজের কথা জানি না। অ্যাবডাক্ট করে কিছুটা, অ্যাডাক্ট সে করে না, এই জন্য এটা ফলস। সাপোর্ট দ্য এক্সটেন্ডেড নি, এক্সটেন্ডেড নিটাকে সে সাপোর্ট করে কিনা, সে কিন্তু এক্সটেন্ডেড নিটাকে সাপোর্ট করে না, সে হচ্ছে ফ্লেক্স অবস্থায় নিটাকে সাপোর্ট করে। ইজ দ্য চিপ অ্যান্টিগ্রেভিটি মাসল ইন সিটিং, সিটিং অবস্থায় সে চিপ অ্যান্টিগ্রেভিটি মাসল হিসেবে কাজ করে, এটা ট্রু হবে। গ্লুটিয়াস মিডিয়াস মাসল সাপ্লাইড বাই, গ্লুটিয়াস মিডিয়াস মাসল আমরা জানি যে সাপ্লাই হয়েছে কোন নার্ভ দিয়ে? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিয়ে। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভে রুট বেল হচ্ছে লাম্বার 4, 5, সেক্টর 1, তার মানে এই তিনটা হচ্ছে ট্রু আর এই দুটো হচ্ছে ফলস। এরপরে যে টপিকটা 78 পেজে দেখেন, গ্রেটার সাইনেটিক ফোরামিন দিয়ে কি কি ট্রান্সমিট করে এবং লেজার সাইনেটিক ফোরামিন দিয়ে কি কি ট্রান্সমিট করে। এটা আপনার একটা ইনফিনিটি স্টার টপিক, কারণ এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। তো সহজভাবে
আমরা দেখেন এটা হচ্ছে যে গ্রেটার সায়াটিক ফোরামেন, এবং এটা হচ্ছে লেদার সায়াটিক ফোরামেন, আর উপরে হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন। মানে অনেকগুলো স্ট্রাকচার গ্রেটার সায়াটিক ফোরামেনের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে পেলভিসে, এবং পাশাপাশি আবার লেদার সায়াটিক ফোরামেন দিয়ে সেই স্ট্রাকচার গুলো অনেকগুলো এর মধ্যে বেরিয়ে যায়। তার মানে এই অনেকগুলো স্ট্রাকচার আছে যেগুলো গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়েই বের হয়, আবার এর মধ্যে কিছু কিছু স্ট্রাকচার আছে যারা লেদার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে যায়। তো আমাদেরকে দুটোই পড়তে হবে। এর মধ্যে এটা দেখেন, এটা হচ্ছে একটা পাইরিফর্মিস মাসল। পাইরিফর্মিস মাসলের উপর দিয়ে দুটো জিনিস যায়, একটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ এন্ড ভেসেল, আর পাইরিফর্মিস মাসলের নিচ দিয়ে বাকি সবগুলো স্ট্রাকচার যায়। এর মধ্যে সায়াটিক নার্ভ আছে, তারপর হচ্ছে যেমন এটা হচ্ছে সবচেয়ে লম্বা স্ট্রাকচার, এটা হচ্ছে সায়াটিক নার্ভ। আর অনেকগুলো যেমন ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ আছে, ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল আছে, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই আছে। এবং এই যে স্ট্রাকচার গুলো, যেমন এর মধ্যে নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস, তারপর হচ্ছে নার্ভ টু অপটেটো ইন্টারনালস এবং পুডেন্ডাল নার্ভ, এই তিনটে স্ট্রাকচার কিন্তু এর মধ্যে দিয়ে ঢুকে আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে যাচ্ছে। আমরা এই যে দেখেন, এই যে লেজার সায়াটিক ফোরামেন দিয়ে হচ্ছে এই জিনিসগুলো ট্রান্সমিট করে, আর গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে হচ্ছে এই জিনিসগুলো ট্রান্সমিট করে। তো এই দুটো স্ট্রাকচারকে আপনি, এই দুটো চার্টকে আপনি ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। এর মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেখানে একটা জিনিস আছে দেখেন, যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইনটু দা ইনফিরিয়র মিডিয়াল গ্লুটিয়াল কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি কি হতে পারে। মানে এই বরাবর যদি আপনি এই ইনজেকশন দেন তাহলে কোন কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে, এগুলো সবগুলো স্টোরি ইনজুরি হতে পারে। একটা হচ্ছে সায়াটিক নার্ভ ইনজুরি হতে পারে, একটা হচ্ছে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই ইনজুরি হতে পারে, পাশাপাশি হচ্ছে যে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। কিন্তু এই যে স্ট্রাকচার গুলো, এগুলো কিন্তু ইনজুরি হবে না, মানে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ বা সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেল, এগুলো কিন্তু ইনজুরি হবে না। তাহলে আপনি এটা একটু দাগায় রাখেন যে যদি আপনি ইনফিরিয়র মিডিয়াল গ্লুটিয়াল কোয়াড্রেন্টে ইনজেকশন দেন, আমরা সাধারণত সুপিরিয়র ল্যাটারাল কোয়াড্রেন্টে সাধারণত ইনজেকশন দিই। আপনার লেকচার শিটের 79 পেজের উপরের দিকে দেখেন, ইনজেকশনের সাইডটা আমরা দিয়ে দিয়েছি যে গ্লুটিয়াল রিজনে আমরা যখন কোনো ইনজেকশন দিই, ইন্টারমাসকুলার ইনজেকশন, সাধারণত আমরা সুপিরিয়র ল্যাটারাল কোয়াড্রেন্টে দিই। কিন্তু যদি এটা ইনফিরিয়র মিডিয়াল কোয়াড্রেন্টে দেওয়া হতো তাহলে কিন্তু এই যে স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলো অনেক সময় ইনজুর্ড হতো। তাহলে কোন কোন স্ট্রাকচার ইনজুর হতে পারে এটা একটু দাগান, 78 পেজে দেওয়া আছে দেখেন, যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইনটু ইনফিরিয়র মিডিয়াল গ্লুটিয়াল কোয়াড্রেন্টের ক্ষেত্রে কোন কোন স্ট্রাকচার ইনজুর্ড হবে। তাহলে এখান থেকে কিন্তু সবগুলো জিনিসই আপনার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে কি কি যায়, লেজার সায়াটিক ফোরামেন দিয়ে কি কি যায়। অনেক সময় আছে যে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে যায়, কিন্তু পাইরিফর্মিসের নিচ দিয়ে কি কি যায়, উপর দিয়ে কি কি যায়। অনেক সময় পাইরিফর্মিস মাসলটা এই যে স্ট্রাকচার গুলো, এগুলোকে চাপ দেয়, এটাকে আমরা বলি হচ্ছে পাইরিফর্মিস সিন্ড্রোম। এবং সেই ক্ষেত্রে কিন্তু সায়াটিক নার্ভে চাপ পড়ার কারণে ব্যথাটা, পেইনটা কিন্তু কোমরের থেকে পায়ের দিকে নেমে যায়, অনেকটা সায়াটিকা বলা হয়। তো এই সায়াটিকের একটা কজ কিন্তু পাইরিফর্মিস সিন্ড্রোম। পিএলআইডি নামক একটা রোগ আছে, আপনারা জানেন, পিএলআইডির ক্ষেত্রেও কোমর থেকে পায়ের দিকে ব্যথাটা নেমে যায়। কিন্তু এইখানে দেখেন যে পাইরিফর্মিস সিন্ড্রোমের কারণে কিন্তু হতে পারে। এবং এই ক্ষেত্রে অনেক সময় পিএলআইডির ক্ষেত্রে অনেকে অপারেশন বা বিভিন্ন রকম ইন্টারভেনশনে চলে যায়, যে সায়াটিকার ক্ষেত্রে পিএলআইডি চিন্তা করে, কিন্তু সে দেখা যায় যে হয়তো পেশেন্টের পাইরিফর্মিস সিন্ড্রোম আছে, এটা ফিজিওথেরাপি ছাড়া এটা ভালো হয় না। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টেস্টের কথা পড়াবো, সেটার নাম হচ্ছে ট্যান্ডেলেনবার্গ টেস্ট। ট্যান্ডেলেনবার্গ টেস্ট হচ্ছে আমরা যখন হাঁটি তখন আমাদের হিপ জয়েন্টের অ্যাবডাক্টর মেকানিজমটা হচ্ছে কাজ করে, হিপ জয়েন্টের অ্যাবডাক্টর মেকানিজম। এবং হিপ জয়েন্টের অ্যাবডাক্টর মেকানিজমের ক্ষেত্রে তিনটা জিনিসের এখানে ভূমিকা আছে। যেমন আমরা বলি যে তিনটা জিনিস, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে ফালক্রাম, আর একটা হচ্ছে ওয়েট। এর মধ্যে পাওয়ার যেটা, সেটা হচ্ছে সাপ্লাই হয়ে হচ্ছে গ্লুটিয়াল যে অ্যাবডাক্টর গুলো আছে, মানে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস দিয়ে। ফালক্রাম যেটা, সেটা সাপ্লাই হয়ে হচ্ছে হিপ জয়েন্ট দিয়ে। তারপর ওয়েট যেটা, সে ওয়েটটা হচ্ছে সাপ্লাই হয়ে হচ্ছে আমাদের হেড অ্যান্ড নেক অফ ফিমার দিয়ে। তার মানে তিনটা জিনিস এই আমাদের অ্যাবডাক্টর মেকানিজমের ক্ষেত্রে সহায়তা করে। এবং এই অ্যাবডাক্টর মেকানিজমের কারণে আমরা হাঁটতে পারি। আমরা যখন হাঁটি তখন আমরা পড়ে যাই না, মানে এক পাশে আমরা যখন হাঁটতে যাই তখন কিন্তু আরেক পাশে আপনি যখন হাঁটতেছেন, তখন এক পায়ের উপর ভর দিয়ে হাঁটতেছেন, তখন আপনি অন্য পায়ে কিন্তু ঝুঁকে যান না। মানে কিন্তু আপনার যদি এই তিনটা মেকানিজমের কোথাও কোনো সমস্যা থাকতো, মানে আপনার যদি গ্লুটিয়াস মিডিয়াস বা মিনিমাসে কোনো সমস্যা থাকতো, বা হিপ জয়েন্টের ক্ষেত্রে কোনো সমস্যা থাকতো, অথবা নেক ফিমার বা হেড ফিমারের ক্ষেত্রে কোনো সমস্যা থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন হাঁটতে যাবেন তখন হাঁটার বেলা এক পাশে ঝুঁকে ঝুঁকে হাঁটবেন। মানে যখন যে পাশে আপনি পা দিবেন, যে পাশে উঠাবেন, সেই পাশের দিকে আপনি ঝরে যাবেন। এই যে সেই পাশের দিকে আপনি ঝুঁকে যাওয়া, এই ক্ষেত্রে আমরা একটা জিনিসকে পজিটিভ বলি, সেটা হচ্ছে ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ। আমরা এখানে আপনাকে একটা চিত্র দেখিয়েছি, দেখেন একজন নর্মাল মানুষ কিন্তু এভাবে দাঁড়ায়, এবং এখানে তার গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস, এবং তাছাড়া আরো যে কথাগুলো বললাম যে পাওয়ার,
এবং ওয়েট, হিপ জয়েন্ট, তারপর যে হেড, নেক, ফিমার, এগুলো হচ্ছে তাকে এভাবে রাখতে সহায়তা করে। একজন নর্মাল পার্সন যখন দাঁড়াচ্ছে, এক পা ধরুন উপরে তুলে দাঁড়াচ্ছে, আর এক পা কিন্তু নর্মালি থাকতেছে, কিন্তু তার যদি এইখানে কোনো সমস্যা থাকে, মানে তার অ্যাবডাক্টর মেকানিজমে কোনো সমস্যা থাকে, গ্লুটিয়াস মিডিয়াস বা মিনিমাসে যদি কমন সমস্যা থাকে, তখন যে পা উপরের দিকে তুলেছে মাটি থেকে, সেই দিকে কিন্তু পাটা ঝুঁকে যায়। এই যে সেদিকে পাটাকে ঝুঁকে যাওয়া, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ। মানে একটা নর্মাল পার্সন, সে পাটাকে তুলতেছে, তার কিন্তু যে পা তুলতেছে সে পা উপরের দিকে যাচ্ছে, কিন্তু যদি তার দেখা যায় যে এই পাশে কোনো একটা সমস্যা, তখন এই পাশে সমস্যার কারণে সে আর এই দিকের সাপোর্টটা দেয় না, এবং এইদিকে এটা নিচের দিকে স্যাগিং হয়ে যায় পেলভিসটা। এই যে নিচের দিকে স্যাগিং হয়ে যাওয়া, এটাকেই আমরা বলি হচ্ছে ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ। এবং এই ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকি। এবং কোন কোন ক্ষেত্রে ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ পাই? আমরা বলেছি যে তিনটা জিনিস দিয়ে অ্যাবডাক্টর মেকানিজম মেনটেইন হয়। এই তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে অ্যাবডাক্টর মাসল গুলো দিয়ে। অ্যাবডাক্টর মাসল কি? হিপ জয়েন্টের অ্যাবডাক্টর মাসল কে কে? গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস। তার মানে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাসের যদি কোনো কারণে প্যারালাইসিস হয়, তাহলে কিন্তু আমরা ট্যান্ডেলেনবার্গ টেস্টটা পজিটিভ পাবো। গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাসকে সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তার মানে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভে যদি কোনো ইনজুরি হয়, অথবা এদের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4-5 সেক্টরাল 1, তার মানে লাম্বার 4-5 সেক্টরাল 1-এ যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ পাবো। পাওয়ারের পাশাপাশি আমরা বলছি ফালক্রাম, মানে হিপ জয়েন্ট। হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা হয়, হিপ জয়েন্টের কোনো একটা সমস্যা দেখা দিল, তখনও কিন্তু এটা আমরা পজিটিভ পাবো। যেমন ডিডিএস, বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ একটা কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু ট্যান্ডেলেনবার্গ টেস্টটা পজিটিভ পাবো। হেড, ধরেন হেডটা নষ্ট হয়ে গেছে, এভিএন হয়ে ডেভেলপ করেছে, তখনও কিন্তু আমরা ট্যান্ডেলেনবার্গ টেস্টটা পজিটিভ পাবো। নেক ফিমার ফ্র্যাকচার হয়েছে, তখনও কিন্তু আমরা ট্যান্ডেলেনবার্গ টেস্ট পজিটিভ পাবো। তো সবগুলো কথা হয়তো আপনাদের আসবে না, কিন্তু আপনাদের মেইনলি যেটা আপনাদের কাছে সাধারণত পরীক্ষায় জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস রিলেটেড যে সমস্যাগুলো, সেগুলোর কথা সাধারণত জানতে চাওয়া হয়। যেমন একটা প্রশ্ন আপনাদের এসেছে যে পজিটিভ ট্যান্ডেলেনবার্গ টেস্ট ইন্ডিকেট উইকনেস ইন দ্য ফলোইং মাসল। কোন কোন মাসল উইকনেস? তো স্বাভাবিকভাবে আমরা জানি যে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস মাসল উইকনেস এর কথা বলা হয়েছে, অন্য মাসলগুলোর কথা বলা হয়নি। অনেক সময় এটা যে কোন নার্ভের ইনজুরি, তো সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভের ইনজুরি। কোন রুট বেলগুলোতে সমস্যা? তাহলে নাম্বার 4-5 সেক্টরাল 1-এ সমস্যা। তো এটাই হচ্ছে আপনাদের ট্যান্ডেলেনবার্গ টেস্ট। এই ট্যান্ডেলেনবার্গ টেস্টে ইনফিনিটি টেস্টটা দিয়ে রাখেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কজগুলো। এরপরে আমাদের পড়ার টপিক হচ্ছে পপলিটিয়াল ফোসা। তো পপলিটিয়াল ফোসার ক্ষেত্রে আপনার পপলিটিয়াল ফোসার চিত্রটা আপনার 81 পেজে দেখেন, দেয়া আছে একটা এরকম একটা চিত্র দেয়া আছে। এটার অনেকটা ডায়মন্ড শেপ একটা আকার আমরা দেখতে পাচ্ছি। তো ডায়মন্ড শেপ, এটা আমাদের নি এর পিছনে, নি জয়েন্টের পিছনে এই যে ফোসাটা, এটাই হচ্ছে পপলিটিয়াল ফোসা। তো পপলিটিয়াল ফোসার ক্ষেত্রে বাউন্ডারি এবং কন্টেন্টটা পরীক্ষায় আসে। বাউন্ডারির ক্ষেত্রে যেমন সুপিরিয়র ল্যাটারালি হচ্ছে বাইসেপস ফিমোরিস থাকে, সুপিরিয়র মিডিয়ালি হচ্ছে সেমিটেন্ডিনোসাস এবং সেমিমেমব্রেনোসাস থাকে, ইনফিরিয়র মিডিয়ালি হচ্ছে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস, আর ইনফিরিয়র ল্যাটারালি হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াসের ল্যাটারাল হেড। এখানে দেখেন চিত্রের মধ্যে আমরা দেখিয়েছি, এই দুটো হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। তাহলে মিডিয়ালি হচ্ছে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস, ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। এরা পরবর্তীতে গ্যাস্ট্রোকনেমিয়াস আকারে নিচের দিকে নামে। আর উপরের দিকে দেখেন, উপরের দিকে হচ্ছে যে আমাদের ল্যাটারালি যেটা থাকে সেটা হচ্ছে বাইসেপস ফিমোরিস থাকে, এবং মিডিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে সেমিটেন্ডিনোসাস থাকে এবং সেমিমেমব্রেনোসাস থাকে। সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস দুটো জিনিস থাকে। তো এটার বাউন্ডারি সহজ, এবং এরপরে কন্টেন্টটা পরীক্ষা অনেক সময় আসে। কন্টেন্টটা আপনারা একটু দাগান, যে কন্টেন্ট গুলো হচ্ছে যে অনেকগুলো কন্টেন্ট, যে পপলিটিয়াল ভেসেল থাকে, তারপর হচ্ছে যে টিবিয়াল নার্ভ থাকে, পপলিটিয়াল ভেইন থাকে, পপলিটিয়াল আর্টারি থাকে, মোটামুটি সবগুলো জিনিসের কন্টেন্ট হিসেবে থাকে। তো কন্টেন্ট অফ পপলিটিয়াল ফোসাটা 82 পেজে দেখেন, 82 পেজ থেকে কন্টেন্ট অফ পপলিটিয়াল ফোসাটা একটু দাগান। 83 পেজে দেখেন আপনাদের মাসল অফ দ্য লোয়ার লিম্ব দেওয়া আছে, এবং এই মাসল অফ দ্য লোয়ার লিম্ব আপনাদের জন্য এই পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পৃষ্ঠাটা যদি আপনি খুব ভালো করে পড়েন, তাহলে আপনি নার্ভ ইনজুরি থেকে শুরু করে নার্ভের যে সাপ্লাইগুলো সেগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। যেমন প্রথমে আপনাদের আছে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, এবং এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই কিছু মাসল দেওয়া আছে। এই মাসলগুলোর নাম আপনি একটু মুখস্থ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসলটা এখানে দেওয়া আছে সেটার নাম হচ্ছে সার্টোরিয়াস। এরপরে যে মাসলটা আছে যেমন কোয়াড্রিসেপস ফিমোরিস আছে, কোয়াড্রিসেপস ফিমোরিস এর মধ্যে 4টা মাসল, একটা হচ্ছে রেক্টাস ফিমোরিস, একটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এবং ভাস্টাস ইন্টারমিডিয়াস।
এদের সবগুলো মাসলকে সাপ্লাই দিয়ে হচ্ছে ফিমোরাল নার্ভ, কারণ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটাকে সাপ্লাই দিয়ে হচ্ছে ফিমোরাল নার্ভ। এদের কাজ কি? এক্সেপ্ট সার্টোরিয়াস ছাড়া বাকি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর মাসলগুলো আছে, এদের সবগুলোরই কাজ হচ্ছে, যেহেতু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, তার মানে এর কাজ হবে পরবর্তীতে নি জয়েন্টে। নি জয়েন্টের কি করা? অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সে এক্সটেনশন করবে, তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে কাজটা সেটা হচ্ছে এক্সটেনশন অফ নি বা পাওয়ারফুল এক্সটেন্সর অফ নি হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলো। তার মানে যদি কোনো কারণে ফিমোরাল নার্ভের লেশন হয় বা ফিমোরাল নার্ভের ইনজুরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর মাসলগুলো কাজ করবে না। তার মানে তার কি মুভমেন্টটা লস হবে? তার নিয়ের এক্সটেনশনটা লস হবে, সে নিয়ের এক্সটেনশনটা করতে পারবে না। এর মধ্যে সার্টোরিয়াস মাসলটা একটু আলাদা। আমরা জানি যে সার্টোরিয়াস হচ্ছে সবচেয়ে লম্বা মাসল, এবং এই সার্টোরিয়াস কিন্তু হিপের উপর থেকে শুরু করে নিচের দিকে আস্তে আস্তে সে কিন্তু ওই যে পেস অ্যান্ড সেনাস সেখানে পর্যন্ত চলে যায়। তার মানে সে কিন্তু হিপ জয়েন্ট, নি জয়েন্ট সবগুলোকে কাভার করে। এই সার্টোরিয়াসের বেলা এখানে লেখা আছে দেখেন নি ফ্লেক্সর, সে মূলত নি এবং হিপ দুটোকেই ফ্লেক্স করে। এর জন্য আপনি লিখে রাখেন সার্টোরিয়াসের পাশে যে ফ্লেক্স নি অ্যান্ড হিপ জয়েন্ট, পাশাপাশি সে থাই এর ল্যাটারাল রোটেশন করে, মানে থাই এর সে ল্যাটারাল রোটেটর হিসেবে কাজ করে, পাশাপাশি নি এর সে ফ্লেকশন করে, হিপেরও সে ফ্লেকশন করে। এই যে নি এবং হিপ দুটোকে যদি আপনি ফ্লেক্স করেন, আপনি দেখেন নি এবং হিপকে দুটোকে ফ্লেক্স করেন, পাশাপাশি থাইকে যদি আপনি ল্যাটারাল পজিশনে করেন, তাহলে যে কাজটা হয় সেটা হচ্ছে সার্টোরিয়াসের মাধ্যমে হয়। এবং এই সার্টোরিয়াসের যে কাজটা, এই কাজটা আপনি যখন কাঁথা সেলাই যারা করে, কাঁথা সেলাই করতে কিন্তু সে এই পজিশন করে বসে, যে হিপ এবং নিটাকে ফ্লেক্স করে থাইটাকে ল্যাটারালি রোটেট করে সে কিন্তু বসে। আমাদের এখানে একটা চিত্র ছিল, আমরা আপনাদেরকে একটু দেখাই। চিত্রতে খেয়াল করেন, সে কিন্তু এই যে হিপ জয়েন্টটাকে ফ্লেক্স করেছে, নি জয়েন্টটাকে ফ্লেক্স করেছে, পাশাপাশি থাইটাকে ল্যাটারালি রোটেট করেছে, এবং করে সে হচ্ছে যে কাপড় সেলাই করতেছে। এভাবে কিন্তু আগের দিনে টেইলররা কাপড় সেলাই করতো। এই জন্য সার্টোরিয়াস মাসলটাকে বলা হয় হচ্ছে টেইলর মাসল, সার্টোরিয়াস মাসলকে। আর বাকি যে মাসলগুলো, কোয়াড্রিসেপস ফিমোরিসের 4টা মাসল, এদের কাজ হচ্ছে আমাদের নি জয়েন্টটাকে এক্সটেনশন করা। তার মানে ফিমোরাল নার্ভে যদি ইনজুরি হয় তাহলে নি জয়েন্টের এক্সটেনশনটা লস হবে। এরপর দেখেন মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই। তো মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই এর মধ্যে যে মাসলগুলো দেওয়া আছে সবগুলোর নামের সাথে দেখেন অ্যাডাক্টর শব্দটা দেওয়া আছে। অধিকাংশ মাসলের নামের সাথে অ্যাডাক্টর মানে হচ্ছে তারা হিপ জয়েন্টের অ্যাডাকশন করবে, হিপ জয়েন্টকে ভিতরের দিকে নিয়ে আসবে, এটা হচ্ছে তাদের কাজ। অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট দেখেন অ্যাডাক্টর, তারা অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, পাশাপাশি গ্রাসিলিস এবং পেক্টিনিয়াস নামে দুটো মাসল আছে। এদের সবাইকে নার্ভ সাপ্লাই দিয়ে হচ্ছে অক্টোরেটর নার্ভ। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে অ্যাডাকশন করা, মানে এরা হচ্ছে নিকে অ্যাডাকশন করবে, মানে হিপ জয়েন্টকে অ্যাডাকশন করবে। এটা একটু লিখে রাখেন, হিপ জয়েন্টকে অ্যাডাকশন করবে। আর এই আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসলগুলোর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মিস করেছি, সেটা একটু লিখে রাখেন। যেটা হচ্ছে নিকে যেহেতু এক্সটেনশন করে, তখন তারা সাধারণত আপনি যখন বলে লাথি দেন সেই কিন্তু নিটাকে এক্সটেন্ড করতে হয়, এই জন্য এদেরকে কিকিং মাসল ও বলা হয়। আর মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই এর কাজ হচ্ছে অ্যাডাকশন করা, মানে ভিতরের দিকে নিয়ে আসা। এই যে ভিতরের দিকে নিয়ে আসা, এই যে ভিতরের দিকে একটা পায়ের ভিতরের দিকে নিয়ে আসলাম, যারা সেরেব্রাল পালসি যে বাচ্চারা, তাদের ক্ষেত্রে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই এর মাসলগুলো অনেক বেশি শক্ত হয়। এই জন্য দেখা যায় যে তার একটা পায়ের মধ্যে ঢুকে যায়, আনতে আনতে একটা পা একটা ঢুকে যায়, অনেকটা কেচির মতো হয়ে যায়। এই যে কেচির মতো হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে সিজর গেট। এই প্রশ্নটা একবার এসেছে যে সিজর গেটের সাথে কোন কোন মাসল? তো সিজর গেটের সাথে হচ্ছে এই যে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই এর যে মাসলগুলো, সেই মাসলগুলো জড়িত। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর যে মাসলগুলো, এই মাসলগুলোকে বলা হয় হচ্ছে হ্যামস্ট্রিং মাসল। এবং এই মাসলগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি একটু মুখস্থ করবেন। সেমিমেমব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস, বাইসেপস ফিমোরিস এবং অ্যাডাক্টর ম্যাগনাস। সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস এবং অ্যাডাক্টর ম্যাগনাস, এই মাসলগুলোকে বলা হয় হচ্ছে হ্যামস্ট্রিং মাসল। আমরা অনেক সময় ফুটবলারদের ক্ষেত্রে, বিশেষ করে যারা ক্রিকেট খেলে, তাদের ক্ষেত্রে কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিটা বেশি হয়। তো এই হ্যামস্ট্রিং মাসল গুলো কয়েকদিন আগে যেমন কেভিন ডি ব্রুইনার ইনজুরি হলো, তো তার ক্ষেত্রে কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি ছিল, থাই এর পিছন দিকের মাসল গুলো ইনজুরি হয়েছে। তো এই মাসল গুলোকে সাপ্লাই দিয়ে হচ্ছে সায়াটিক নার্ভ, এই মাসল গুলোকে সাপ্লাই দিয়ে হচ্ছে সায়াটিক নার্ভ। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর মাসল গুলো হচ্ছে নিকে ফ্লেকশন করতে সহায়তা করে, হিপকে তারা একটু এক্সটেনশন করতে সহায়তা করে। এদেরকে বলা হয় হচ্ছে চিপ ফ্লেক্সর অফ নি, উইক এক্সটেন্সর অফ হিপ। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই এর মাসল গুলো, এরা সবাই এই যে 4টা মাসল, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে
ইস্কিয়াল টিউবারসিটি, আপনি যে জায়গায় এখন বসে আছেন সেই জায়গাটার নাম হচ্ছে ইস্কিয়াল টিউবারসিটি। যে জায়গাটার উপর আপনার এটা দিয়ে আপনি চেয়ারের উপর বসে আছেন, যে জায়গাটার উপর মানে হিপের যে অংশটা দিয়ে, এটার নাম হচ্ছে ইস্কিয়াল টিউবারসিটি। এই সবগুলো মাসল ইস্কিয়াল টিউবারসিটি থেকে অরিজিন হয় এবং নিচের দিকে গিয়ে টিবিয়া অথবা ফিবুলার কোনো একটা বোনসের ভিতর গিয়ে তাদের ইনসারশন হয়। এদের সবার নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ থেকে, মানে সায়াটিক নার্ভের যে টিবিয়াল অংশটুকু সেখান থেকে, এবং এরা সবার কাজ হচ্ছে নিয়ের ফ্লেকশন করা, হিপের এক্সটেনশন করা। এই জিনিসটা আপনার 82 নাম্বার পেজের উপরের দিকে দেখেন দেয়া আছে, মাসল অফ দ্য ব্যাক অফ দ্য থাই দিয়ে এই বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। এই বৈশিষ্ট্যগুলোতে আপনি 2 স্টার দেন। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের এই জিনিসগুলো মনে রাখবেন। তাহলে সায়াটিক নার্ভে যদি কখনো ইনজুরি হয়, এই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের যে মাসলগুলো তাকে তারা সাপ্লাই দিতে পারবে না, সেক্ষেত্রে তার নিয়ের যে ফ্লেকশনটা, এই ফ্লেকশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পাশাপাশি হিপের যে এক্সটেনশনটা, হিপের এক্সটেনশনটা কিছুটা উইক হয়ে যাবে। তাহলে সায়াটিক নার্ভের ইনজুরি ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে হিপের এক্সটেনশনটা উইক হবে, নিয়ের ফ্লেকশনটা লস হবে। এরপর হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ থাই, যেটার কথা আমরা বলেছি যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এর কাজ, এরা হচ্ছে যে চিফ এক্সটেন্সর অফ হিপ জয়েন্ট। গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস এরা হচ্ছে চিফ অ্যাবডাক্টর অফ হিপ জয়েন্ট। আর এগুলো সবগুলো হচ্ছে ল্যাটারাল রোটেটর হিসেবে কাজ করে মেইনলি। পাইরিফর্মিস, অপটোটো ইন্টারনাস এগুলো ট্রান্সফার পার্সালেটর হচ্ছে মিডিয়াল রোটেটর হিসেবে কাজ করে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস চিফ এক্সটেন্সরের পাশাপাশি সে কিন্তু ল্যাটারাল রোটেটর হিসেবে কাজ করে। আর গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস চিফ অ্যাবডাক্টরের পাশাপাশি মিডিয়াল রোটেটর হিসেবে কাজ করে। এরপরে দেখেন আপনাদের লেকচার শিটের নিচের দিকে 83 পেজে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের অনেকগুলো মাসলের কথা বলা হয়েছে। 2 ধরনের মাসল, সুপারফিশিয়াল এবং ডিপ। সুপারফিশিয়ালের মধ্যে আছে গ্যাস্ট্রোকটেমিয়াস, সোলিয়াস এবং প্ল্যান্টারিস। প্ল্যান্টারিস যে মাসলটা, এটা কিন্তু আমরা অনেক সময় মানে গ্রাফটিং এর জন্য ইউজ করি। এটার নাম আপনি আলাদা করে মাথায় রাখবেন যে প্ল্যান্টারিস মাসলটা গ্রাফটিং এর জন্য ইউজ করা হয়। ডিপের মধ্যে পপলিটিয়াস, টিবিয়ালিস পোস্টেরিয়র এবং ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস, এই মাসলগুলো দেয়া আছে। এদের নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ। টিবিয়াল নার্ভটা সায়াটিক নার্ভের একটা পার্ট, আমরা একটু পরে দেখবো। তো পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের যে মাসলগুলো, এদের কাজ হচ্ছে মূলত আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের উপর। অ্যাঙ্কেল জয়েন্টটাকে পিছনের দিকে নিয়ে যায়, এটা হচ্ছে এটার কাজ, এবং এটাকে আমরা বলি হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন। তার মানে এই যে মাসলগুলো, এই মাসলগুলো বিশেষ করে এই যে ডিপ যে মাসলগুলো, এদের মেইন কাজ হচ্ছে প্ল্যান্টার ফ্লেক্সর অফ অ্যাঙ্কেল হিসেবে তারা কাজ করে। যদি কখনো টিবিয়াল নার্ভের ইনজুরি হয়, তার মানে তখন কিন্তু প্ল্যান্টার ফ্লেক্সরটা হতে পারবে না, মানে প্ল্যান্টার ফ্লেক্সর বা প্ল্যান্টার ফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্টে তখন লস হবে টিবিয়াল নার্ভের ইনজুরি হলে, কারণ সে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসলগুলোকে সাপ্লাই দেয়। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের যে মাসলগুলো, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর, সবগুলো নাম সাথে দেখেন এক্সটেন্সর শব্দটা আছে, তার মানে সে কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টের এক্সটেনশন করবে। অ্যাঙ্কেল জয়েন্টের যে এক্সটেনশন, সেটার নাম হচ্ছে আমরা বলি হচ্ছে ডরসিফ্লেকশন। তার মানে এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের যে মাসলগুলো, এটা কিন্তু ডরসিফ্লেক্সর হিসেবে কাজ করে, ডরসিফ্লেক্সর হিসেবে কাজ করে, ডরসিফ্লেক্সর অফ অ্যাঙ্কেল জয়েন্ট। এদের সাপ্লাই হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ কে সাপ্লাই দিয়ে ডিপ পেরোনিয়াল নার্ভ, এদের কাজ হচ্ছে ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে যদি কখনো ডিপ পেরোনিয়াল নার্ভে ইনজুরি হয়, তখন কিন্তু ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্টটা হবে না। ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট না হওয়া মানে হচ্ছে অ্যাঙ্কেলটা পড়ে যাবে নিচের দিকে, এটাকে আমরা বলি হচ্ছে ফুট ড্রপ। তার মানে ফুট ড্রপ কখন হবে? যখন ডিপ পেরোনিয়াল নার্ভে ইনজুরি হবে, তখন কিন্তু ফুট ড্রপ হবে। ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ লেগে 2টো মাসল আছে, একটার নাম হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, একটার নাম হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। এদের সাপ্লাই দিয়ে হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। আর ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ লেগের যে কাজ, এটার কাজ হচ্ছে লেগটাকে ল্যাটারালি নিয়ে যাওয়া। এই যে ল্যাটারালি যে নিয়ে যাওয়া, এটাকে আমরা বলি হচ্ছে ইভারশন। মিডিয়ালি আনাটাকে বলি হচ্ছে ইনভার্সন, ল্যাটারালি নিয়ে যাওয়াটাকে বলি হচ্ছে ইভারশন। তাহলে ইভারশনটা কি করবে? এই যে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ লেগের যে মাসলগুলো, এগুলো হচ্ছে ইভারশন করবে। এই জন্য এদেরকে বলা হয় ইভার্টর অফ ফুট। তাহলে ইভারশনটা করে কোন নার্ভ? সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। তার মানে যদি কখনো সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভের ইনজুরি হয়, তখন কিন্তু সে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে ইনভার্সন ইভারশন হয় না, ইনভার্সন ইভারশন আরো নিচে, এটাকে আমরা বলি হচ্ছে সাবটেলার জয়েন্ট। সেই সাবটেলার জয়েন্টের মধ্যে ইনভার্সন এবং ইভারশন হয়। সেই ইনভার্সন বা ইভারশনটা সে করতে পারবে না যদি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভের ইনজুরি হয়। তাহলে এই যে পৃষ্ঠাটা, এর মধ্যে লেগের ক্ষেত্রে দেখেন, যদি কখনো টিবিয়াল নার্ভের ইনজুরি হয়, তখন সে কি করতে পারবে না? অ্যাঙ্কেলের প্ল্যান্টার ফ্লেকশনটা করতে পারবে না। যদি কখনো ডিপ পেরোনিয়াল নার্ভের ইনজুরি হয়, তখন সে কি করতে পারবে না? তখন সে ডরসিফ্লেকশন করতে পারবে না, মানে ফুট ড্রপ হবে।
যদি কখনো সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভের ইনজুরি হয় তখন সে কি করতে পারবে না, ইভারশন করতে পারবে না। তাহলে ইভারশন কে কি করে, অনেক সময় এভাবে প্রশ্ন আসে, ডরসিফ্লেকশন কোন কোন মাসল করে এই প্রশ্নটা আসে, অথবা প্ল্যান্টার ফ্লেকশন কোন কোন মাসল করে এই প্রশ্নটা আসে। এখান থেকে আপনি জিনিসটা লাগাবেন। এই পৃষ্ঠাটা আপনি যেন গুরুত্ব দিয়ে যদি পড়েন তাহলে আপনি কিন্তু অনেকগুলো এই মানে নার্ভ ইনজুরির লেশন গুলো আপনি সুন্দরভাবে এই আইডেন্টিফাই করতে পারবেন। এখানে একটা প্রশ্ন দেখেন যে ডরসিফ্লেকশন অফ দ্য ফুট অ্যাট দ্য অ্যাঙ্কেল জয়েন্ট ইজ প্রডিউসড বাই, কে কে এই জিনিসটা করে? তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে ডরসিফ্লেকশন করে হচ্ছে কারা, যারা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগে থাকে। এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগে থাকে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল থাকে, পেরোনিয়াস টার্সিয়াস মাসলটা থাকে, এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস মাসলটা থাকে। পেরোনিয়াস লঙ্গাস এবং পেরোনিয়াস বেবিস তো হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টে, তার মানে এই দুটো হচ্ছে ফলস হবে। এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের আর এটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টের, তাহলে এই তিনটা হচ্ছে ট্রু। তো এই প্রশ্নটা হচ্ছে আপনাদের 2021 সালে রেসিডেন্সি পরীক্ষা এসেছে, সহজে আপনি এটা আনসার করতে পারবেন। 85 পেজে দেখেন আর্চ অফ ফুটের কথা বলা হয়েছে। আমাদের ফুটটা আপনি দেখবেন যে আমাদের ফুটটা কিন্তু পুরোপুরি প্লেন না, এবং এই যেভাবে আমাদের এই ফুটের যে অবস্থান বা ফুটের যে বিন্যাস এটাকে আমরা আর্চ অফ ফুট নয় বলি। তো এখান থেকে রেসিডেন্সি পরীক্ষায় ইদানিং একটু কম প্রশ্ন আসে, এখান থেকে আপনারা ছোট্ট দু একটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে যে কিভাবে ল্যাটারাল লঙ্গিচুইনাল আর্চ এবং কিভাবে মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চটা ফর্ম হয় সেটা একটু ভালো করে পড়বেন। মেইন কথা হচ্ছে যে আমাদের আর্চ অফ ফুটে দুটো আর্চ আছে, যেটা হচ্ছে লঙ্গিচুইনাল আর্চ এবং অনেকগুলো ট্রান্সভার্স আর্চ আছে। এবং এই লঙ্গিচুইনাল আর্চ এর মধ্যে একটা হচ্ছে মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চ আর একটা হচ্ছে ল্যাটারাল লঙ্গিচুইনাল আর্চ। তো লঙ্গিচুইনাল আর্চটাকে শেখার জন্য, বিশেষ করে মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চ কিভাবে ফর্ম হয়, ল্যাটারাল লঙ্গিচুইনাল আর্চ কিভাবে ফর্ম হয়, এটার জন্য আপনারা এই চিত্রটা একটু ব্যবহার করতে পারেন, তখন আপনাদের জন্য এটা সহজ হবে। এরকম একটা আপনি চিত্র আঁকেন যে একটার উপরে একটা সি এভাবে দিয়ে, একটা বড় হাতে সি দিলেন, একটা এন দিলেন, এখানে টি দিলেন, এখানে সি দিলেন। তো এইখানে দিয়ে আপনারা এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এই বরাবর একটা রেখা টেনে দিবেন। এটা হচ্ছে আপনার ল্যাটারাল লঙ্গিচুইনাল আর্চ, এটা হচ্ছে মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চ। আপনি দেখেন আপনার লেকচার শিটের 86 পেজে আমরা ল্যাটারাল এবং মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চ এর ফর্মটা বলেছি। তো মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চ কি দিয়ে ফর্ম হয়? এটা হচ্ছে সি, ক্যালকেনিয়াম দিয়ে ফর্ম হয়, টেলাস দিয়ে ফর্ম হয়, নেভিকুলার দিয়ে ফর্ম হয়, 3 কিউনিফর্ম দিয়ে ফর্ম হয়। পাশাপাশি আপনি দেখবেন যে এটার হচ্ছে যে এই এগুলো হচ্ছে মেটাটার্সাল, তার মানে মেটাটার্সাল দিয়ে ফর্ম হয়। তার মানে ক্যালকেনিয়াম দিয়ে ফর্ম হচ্ছে, টেলাস দিয়ে ফর্ম হচ্ছে, নেভিকুলার বোন দিয়ে ফর্ম হচ্ছে, তারপর হচ্ছে 3 কিউনিফর্ম এবং মেটাটার্সাল দিয়ে ফর্ম হচ্ছে। আর ল্যাটারাল লঙ্গিচুইনাল কি দিয়ে ফর্ম হচ্ছে? সেটাও ক্যালকেনিয়ামের একটা অংশ, মানে ল্যাটারাল দিকের অংশটা ক্যালকেনিয়াম, পাশাপাশি কিউবয়েড এবং মেটাটার্সাল নিয়ে ফর্ম হচ্ছে। যে এখানে দুটো মেটাটার্সাল। এটা আপনি একটু আঁকেন, এটা আঁকলে আপনারা তখন বুঝতে পারবেন যে এটা কিভাবে ফর্ম হচ্ছে। তাহলে দেখেন এটা হচ্ছে মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চ আর এটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে ল্যাটারাল লঙ্গিচুইনাল আর্চ। সাধারণত আপনাদের ফর্ম কিভাবে হয় এই জিনিসটা আসে পরীক্ষায়। তাহলে ল্যাটারাল লঙ্গিচুইনাল আর্চে থাকে হচ্ছে এই প্রথমে হচ্ছে যে ক্যালকেনিয়াম থাকে, তারপর হচ্ছে কিউবয়েড বোন থাকে এবং ল্যাটারাল টু মেটাটার্সাল থাকে। আর যেটা হচ্ছে যে মিডিয়াল লঙ্গিচুইনাল আর্চ, সেখানে ক্যালকেনিয়াম থাকে, টেলাস থাকে, নেভিকুলার বোন থাকে, 3 কিউনিফর্ম থাকে এবং তাদের 3 মেটাটার্সাল থাকে। এবং এদের পিলার গুলো দেখবেন যে অ্যান্টেরিয়র পিলার হচ্ছে মিডিয়ালের ক্ষেত্রে হচ্ছে যে টেলাস এবং এই মানে হেড অফ 3 মেটাটার্সাল দিয়ে হচ্ছে এদের পিলারটা আছে। আর পোস্টেরিয়র পিলার হচ্ছে মানে সামনের দিকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিলার আর এটা হচ্ছে পোস্টেরিয়র পিলার। ল্যাটারালের ক্ষেত্রে এটা হচ্ছে পোস্টেরিয়র পিলার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিলার। সামিট যেটা, সেটা হচ্ছে টেলাসের মধ্যে এটার সামিট হয়, আর এটার সামিট হয় হচ্ছে যে ক্যালকেনিয়ামের উপর এটার সামিট হয়। তো মোটামুটি এই চিত্রটা দিয়ে আপনি মিডিয়াল এবং ল্যাটারাল লঙ্গিচুইনাল আর্চটা মিলিয়ে একটু পড়বেন। এটা একটু দেখান যে 86 পেজে লঙ্গিচুইনাল আর্চ যে ফর্ম হচ্ছে, লঙ্গিচুইনাল আর্চ গুলোর ফিলার কিভাবে ফর্ম হচ্ছে, সামিট কিভাবে ফর্ম হচ্ছে, জয়েন্ট কি কি থাকতেছে, এইখানে আপনি 3টা স্টার দেন। এখানে লেকচার শিটের 91 পেজে চলে আসে। 91 পেজে একটা জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। আমরা আপার লিম্বের ক্ষেত্রে যে ফ্লেক্সর রেটিনাকুলাম পড়েছিলাম, এখানে একরকম একটা ফ্লেক্সর রেটিনাকুলাম দেওয়া আছে। তো ফ্লেক্সর রেটিনাকুলামের এখানে শুধু জাস্ট এটা পড়েন যে ফ্লেক্সর রেটিনাকুলামের এখানে স্ট্রাকচার কি কি নিচ দিয়ে যাচ্ছে, বিলো দিয়ে কি যাচ্ছে।
ফ্লেক্সোরেটিকুলাম যখন আমাদের হ্যান্ডে ছিল তখন তারা কার্পাল টানেল সিন্ড্রোম করতো। একইভাবে তারা যখন পায়ের মধ্যে যে ফ্লেক্সোরেটিকুলামটা যায় সেখানে যদি কোনো কারণে কম্প্রেশন হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে টার্সাল টানেল সিন্ড্রোম, এবং এই ক্ষেত্রে কিন্তু টিবিয়াল নার্ভটা কম্প্রেস হয়। এটা আপনি একটু লিখে রাখেন, 1 স্টার দিয়ে রাখেন। 91 পেজে একটা টপিক আছে দেখেন, কর্ডা ইকুইনা সিন্ড্রোম। 91 পেজে অনেক সময় বিভিন্ন কারণে আমরা কর্ডা ইকুইনা সিন্ড্রোম পাই। তো কর্ডা ইকুইনা সিন্ড্রোমটা আসলে মেইনলি কি? আমরা জানি যে স্পাইনাল কর্ড যেখানে শেষ হয়ে যায়, নাম্বার 1 অথবা নাম্বার 2 এর নিচে এসে স্পাইনাল কর্ডটা ধরেন এভাবে এসে শেষ হয়ে যাচ্ছে সে একটা পর্যায়ে এসে, তারপরে একটা জিনিস বের হয়, সেটা হচ্ছে কোনাস মেডুলারি। আর এখান থেকে অনেকগুলো ঘোড়ার লেজের মতো অনেকগুলো জিনিস বের হয়, এটাকে আমরা বলি হচ্ছে কর্ডা ইকুইনা। অনেক সময় পিএলআইডি বা যে কোনো ক্ষেত্রে, পিএলআইডির ক্ষেত্রে বা অন্য অনেকগুলো ক্ষেত্রে দেখা যায় যে, ধর এখানে একটা পিএলআইডির আমরা চিত্র দেখে দিতে হবে। আমাদের পিএলআইডি যে ভার্টিবাল ডিস্কটা, পিএলআইডির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে ইন্টারভার্টিবাল ডিস্ক আছে, ইন্টারভার্টিবাল ডিস্কের ভিতরের অংশটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস, বাইরের অংশটাকে বলি হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। নিউক্লিয়াস পালপোসাসটা সাধারণত বের হয়ে যায়, বের হয়ে গিয়ে সে সাধারণত এই যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক। তো এই প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্কের সময় যদি এটা অনেক বেশি পরিমাণ বের হয়ে যায়, মানে হার্নিয়েটটা যদি এমন হয় যে সেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন হয়েছে, তখন সে কিন্তু আর কোন একটা নার্ভ রুটের উপর চাপ দেয় না, সেই যে কর্ডা ইকুইনা যেগুলো বের হয়েছে সে কর্ডা ইকুইনার উপর চাপ দেয় এসে, এবং কর্ডা ইকুইনার উপর যখন সে চাপ দেয় তখন এটার নাম হয়ে যায় হচ্ছে কর্ডা ইকুইনা সিন্ড্রোম। এবং এই কর্ডা ইকুইনা সিন্ড্রোমে আমরা অনেকগুলো ফিচার পাই। প্রথম কথা হচ্ছে এইখানে কর্ডা ইকুইনা সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা যে ধরনের প্যারালাইসিস বা যে প্যারাপ্লেজিয়াটা পাবো এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ। কারণ আমরা দেখেছি যে স্পাইনাল কর্ডের নিচ থেকে হচ্ছে যে সাধারণত এই স্পাইনাল কর্ডের নিচ থেকে আমাদের কর্ডা ইকুইনা গুলো বের হয়েছে, আর স্পাইনাল কর্ড পর্যন্ত হচ্ছে আমাদের আপার মোটর নিউরন। তার মানে এর নিচের দিকে যে প্যারালাইসিস হবে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস বা প্যারাপ্লেজিয়া, এবং এটা হবে ফ্লাসিড প্যারাপ্লেজিয়া। আপার মোটর নিউরনের প্যারালাইসিস আমরা জানি যে এটা হচ্ছে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া বা প্যারালাইসিস হয়, আর লোয়ার মোটর নিউরনের প্যারালাইসিস হচ্ছে ফ্লাসিড প্যারাপ্লেজিয়া হবে। এবং এক্ষেত্রে পেইনটা দেখবে যে হয়তো কোমর থেকে শুরু করে একদিকে বা দুই দিকে নেমে গিয়েছে, এবং এখানে আমরা এক ধরনের অ্যানাস্থেসিয়া বা স্যাডল শেপ এরিয়াটা আমরা পাই। আপনি যখন কোন একটা ঘোড়ার পিঠে বসবেন তাহলে আপনার যে জায়গাটা ঘোড়ার উপর সাথে লেগে আছে এটাকেই আমরা বলি হচ্ছে স্যাডল এরিয়া। এই স্যাডল এরিয়াতে আমরা অ্যানাস্থেসিয়া পাবো, মানে এই এরিয়াটা তার হচ্ছে যে দেখবো যে এই মানে যে এই যে এরিয়াটা, যে এরিয়াটা এখানে আমরা দেখিয়েছি, এই এরিয়াটাকে বা যে ঘোড়ার উপর বসে আছে তার ঘোড়ার মানে তার নিচের দিক থেকে শুরু করে যে অংশটা ঘোড়ার সাথে লেগে আছে এই এলাকাটাতে আমরা এক ধরনের অ্যানাস্থেসিয়া পাই এবং অ্যানালজেসিয়া পাই, এটাকে বলে স্যাডল শেপ অ্যানাস্থেসিয়া বা অ্যানালজেসিয়া। পাশাপাশি যেহেতু তার এই এরিয়াটাতেই সমস্যা দেখা দিচ্ছে এই জন্য তাদের আমাদের স্পিংটার গুলো ডিস্টারবেন্স হয়, এবং স্পিংটার গুলো ডিস্টারবেন্স হলে ইউরিন এবং ফেসেস বা মলমূত্রের আপনার ইনকন্টিনেন্স দেখা যাবে, ইউরিন এবং ফেসেসের ইনকন্টিনেন্স দেখা যাবে। এবং এই সমস্ত ক্ষেত্রে যেহেতু তার ইরেকটাইলের এক ধরনের সমস্যা হবে, পেনিসেরও ইনভলভমেন্ট আছে, আমরা ইম্পোটেন্স পাবো। তাহলে এই যে ফিচারগুলো ফ্লাসিড প্যারাপ্লেজিয়া, স্যাডল শেপ অ্যানাস্থেসিয়া এবং স্পিংটার ডিস্টারবেন্স আমরা পাই এবং ইম্পোটেন্স পাই। তো এটা আপনি একটু লিখে রাখেন, কর্ডা ইকুইনা সিন্ড্রোমটা আপনি একটু 3 স্টার দিয়ে রাখেন। এখন আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা 94, 95 পেজে দেখেন, এগুলো একটু আপনারা রিডিং পড়বেন, মাঝে মাঝে 2-1টা কোশ্চেন এখান থেকে আসে। এখান থেকে আপনি মেইনলি প্রোফান্ডা ফিমোরিস এবং ফিমোরাল আর্টারি এটা একটু ভালো করে পড়বেন 94 এবং 95 পেজে। আর ভেইনগুলোর মধ্যে দেখেন গ্রেট বা লং স্যাফাইনাস ভেইন, যেটা সে লং স্যাফাইনাস ভেইনের ট্রাইবিউটারি গুলো পরীক্ষা অনেক সময় আসে, সেই ট্রাইবিউটারি গুলোর নামগুলো আপনি একটু লিখেন। 97 পেজে দেখেন গ্রেট স্যাফাইনাস ভেইন বা লং স্যাফাইনাস ভেইন, সে লং স্যাফাইনাস ভেইনের ট্রাইবিউটারিজ গুলো আপনি একটু লিখেন। এটা পরীক্ষায় 2-1বার এসেছে। যেমন একটা হচ্ছে যে স্মল স্যাফাইনাস ভেইন, মানে লং স্যাফাইনাস ভেইন একটা ট্রাইবিউটারি, স্মল স্যাফাইনাস ভেইন। তারপর হচ্ছে ল্যাটারাল অ্যাক্সেসরি ভেইন। 3 নম্বরে হচ্ছে যেমন সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইন, সুপারফিশিয়াল সারকামপ্লেক্স ইলিয়াক ভেইন, মিডিয়াল মার্জিনাল ভেইন, সুপারফিশিয়াল এক্সটার্নাল ইলিয়াক ভেইন, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল ভেইন এবং ডিপ এক্সটার্নাল ইলিয়াক ভেইন, অ্যান্টেরিয়র অ্যাক্সেসরি স্যাফাইনাস ভেইন। এগুলো সবগুলো হচ্ছে গ্রেট স্যাফাইনাস ভেইনের ট্রাইবিউটারি। এই ট্রাইবিউটারিতে আপনি 3 স্টার দিয়ে রাখেন। ব্লাড সাপ্লাই থেকে বাকি জিনিসগুলো আপনার অত বেশি পড়তে হবে না। লিম্ফ ড্রেনেজ থেকে দেখেন পরবর্তীতে
লিম্ফ ড্রেনেজ থেকে আপনার যেটা পড়বেন সেটা হচ্ছে যে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ, যেটা 101 নাম্বার পেজ দেখেন, ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড এরা কার কাছ থেকে সাপ্লাই নেয়, পপলিটিয়াল লিম্ফ নোড গুলো কার কাছ থেকে সাপ্লাই নেয়, এবং সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড গুলো কোথা কোথা থেকে ড্রেইন করে। এই তিনটা জিনিস আপনি 3 স্টার দিয়ে রাখেন। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড কোথা কোথা থেকে ড্রেইন করে, এটা পরীক্ষায় এসেছে 2বার, সো এটাতে আপনি 4টা স্টার দিয়ে রাখেন। এখন আমরা লোয়ার লিম্বের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে নার্ভ সাপ্লাই, এটা আমরা একটু পড়বো। এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমাদের কিছু জার্কের কথা দেয়া আছে। আপার লিম্বের ক্ষেত্রে জার্ক গুলো আপনি একটু দেখান, 3টে স্টার দেন আপার লিম্বের জার্ক গুলো। আপার লিম্ব এবং লোয়ার লিম্ব মিলে আমাদের অনেকগুলো জার্ক বা টেন্ডন রিফ্লেক্স আছে, এই জিনিসগুলো আপনাদেরকে একটু পড়তে হবে। মনে রাখার জন্য আমরা সহজভাবে কয়েকটা জিনিস আমরা একটু দাগাই দিই। যেমন ধরেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আপনি এতটুকু একটু মাথায় রাখেন। এর মধ্যে আপনি জার্ক গুলোর নাম লিখেন। প্রথমে যেমন একটা হচ্ছে যে অ্যাঙ্কেল জার্ক, তারপর হচ্ছে নি জার্ক, এরপরে যেমন আমাদের লোয়ার লিম্বে সাধারণত অ্যাঙ্কেল জার্ক এবং নি জার্ক ছাড়া কোনো জার্ক নাই, আমাদের আপার লিম্বে জার্ক আছে, যেমন বাইসেপ জার্ক, তারপরে যেমন সুপাইনেটর জার্ক, তারপর হচ্ছে ট্রাইসেপস জার্ক। তো আমরা অনেক সময় ওই মেয়েদের যে চেয়ার খেলা হয় না, যে চেয়ার আছে হচ্ছে যে 4টা, মেয়ে আছে 5 জন, তাদেরকে বলি যে চেয়ারে বসে পড়ো। তো আমরা এদেরকে বললাম যে তোমরা 2টা 2টা করে নিয়ে নাও। তখন দেখা গেল যে অ্যাঙ্কেলে 2টাকে নিয়ে নিল, নিয়ে 2টাকে নিয়ে নিল, ট্রাইসেপস এই 2টাকে নিয়ে নিল, তখন বাইসেপস এবং সুপাইনেটর মিলে এই 2টার মধ্যে বসে গেল। এগুলো হচ্ছে যে রুট বেল, মানে অ্যাঙ্কেল হচ্ছে 1 2, নি হচ্ছে 3 4, বাইসেপস 5 6, সুপাইনেটরও 5 6, ট্রাইসেপস হচ্ছে 7 8। এটা আপনি একটু আপনার এখানে একটু কারেকশন করে নেন সবগুলো। এদের সবগুলো হচ্ছে রুট বেল। এই রুট বেলটা আপনি এভাবে করে একটু মনে রাখার চেষ্টা করবেন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে নতুন করে পড়াবো, সেটা হচ্ছে একটা হচ্ছে নার্ভ লেশন। আমাদের লোয়ার লিম্ব থেকে কি কি পড়তে হবে, কোন কোন নার্ভ পড়তে হয়। লোয়ার লিম্ব থেকে সাধারণত গুরুত্বপূর্ণ 3টা নার্ভ পড়তে হয়। একটা হচ্ছে যে সায়াটিক নার্ভ, একটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, আর একটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। এর মধ্যে প্রথমে আমরা সায়াটিক নার্ভটাতে যাই। সায়াটিক নার্ভ আপনাদের লেকচার শিটের 104 নম্বর পৃষ্ঠে দেওয়া আছে। দেখেন, সায়াটিক নার্ভটা হচ্ছে আমাদের বডির সবচেয়ে লংগেস্ট এবং থিকেস্ট নার্ভ। এটা রুট বেল হচ্ছে লাম্বার 4 5 থেকে স্যাক্রাল 3 পর্যন্ত। তো সায়াটিক নার্ভটা আপনারা খেয়াল করেন, আপনাদের মনে আছে কিনা, এটা গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়। গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে এটা হচ্ছে যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইকে সাপ্লাই দিয়ে এটা চলে আসে, এবং এদিকে এসে এটা হচ্ছে যে 2টো ভাগে বিভক্ত হয়ে যায় উপরের দিকে এসে। একটু হচ্ছে যে মানে টিবিয়াল নার্ভটা চলে যায় হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগে, আর কমন পেরোনিয়াল নার্ভটা হচ্ছে যে ল্যাটারাল দিকে চলে আসে। ল্যাটারাল দিকে এসে সে হচ্ছে যে ফিবুলার নেকের এখানে রোল করে সে 2টো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এটা চলে যায় হচ্ছে ল্যাটারাল দিকে, আর ডিপ পেরোনিয়াল নার্ভ এটা চলে যায় হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগে। তার মানে সায়াটিক নার্ভটা উপরের দিক থেকে আসে, উপরের দিক থেকে এসে সে থাইয়ের ব্যাক অফ দা থাইয়ের যে মাসলগুলো মানে হ্যামস্ট্রিং মাসলগুলো সেগুলোকে সাপ্লাই দিয়ে সে নিচের দিকে আসে, এসে এখানে নি জয়েন্টের একটু উপরে সে কিন্তু 2টো ভাগে মানে থাইয়ের একেবারে নিচের দিকে এসে সে 2টো ভাগে ভাগ হয়। আমরা বলতে পারি যে এই যে লোয়ার থার্ডে এসে সে 2টো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। থাইয়ের 2টো ভাগে ভাগ হয়ে একটা ভাগ হচ্ছে টিবিয়াল নার্ভ, সেটা হচ্ছে যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের যে মাসলগুলো যারা প্ল্যান্টার ফ্লেকশন করে তাদেরকে সাপ্লাই দেবে। আর হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, সে চলে যায় হচ্ছে ল্যাটারাল দিকে, এবং ল্যাটারাল দিকে গিয়ে সে হচ্ছে যে এই নেক অফ দ্য ফিবুলাতে গিয়ে রোল করে সে 2টো ভাগ হয়। একটা ভাগের নাম হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগকে সাপ্লাই দেয়। আর একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, সে হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ লেগকে সাপ্লাই দেয়। তার মানে সায়াটিক নার্ভ কিন্তু একই সাথে নিয়ের উপরের ব্যাক অফ দ্য থাইয়ের যে মাসলগুলো তার কাজটা করে, আর নিয়ের নিচে সে যাবতীয় কাজ সবগুলোই করে, কারণ সবগুলো নার্ভই তার মাধ্যমে সাপ্লাই হয়। তার মানে যদি কখনো সায়াটিক নার্ভের লেশন হয় তখন কিন্তু আমরা ব্যাক অফ দ্য থাইয়ের যে ফাংশন ছিল যে নিয়ের ফ্লেকশন করা, সেই নিয়ের ফ্লেকশনটা করতে পারবেন।
পাশাপাশি নিয়ের নিচের কোনো মুভমেন্ট সে করতে পারবে না। অ্যান্টেরিয়র মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ এই থাইয়ের যে টিবিয়াল নার্ভ, এই টিবিয়াল নার্ভ যেহেতু মানে সাইনেটিক নার্ভই নাই, তাহলে তার ব্রাঞ্চ টিবিয়াল নার্ভও নাই, তার মানে প্ল্যান্টার ফ্লেকশনটা সে করতে পারবে না। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের যে মাসল, সেই মাসলের কাজগুলো সে করতে পারবে না, কারণ ডিপ পেরোনিয়াল নার্ভ সে যেহেতু সাইনেটিক নার্ভের তার কাজ নেই, তার মানে সে ডরসিফ্লেকশনও করতে পারবে না। ল্যাটারাল কম্পার্টমেন্টের যে মাসলগুলো, সেই কাজগুলো কিন্তু সে করতে পারবে না। এবং ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসলগুলো যখন করতে পারবে না, তার মানে সে কিন্তু ইভারশন করতে পারবে না। তাহলে সে মূলত যে কাজগুলো করবে, যে সাইনেটিক নার্ভের প্যারালাইসিস হলে কি কি হবে, এটা আপনাদের এক্সারসাইজ 105 নাম্বার পৃষ্ঠে যখন দেওয়া আছে, দেখেন damage to the sciatic nerve is followed by paralysis of the hamstring and all the muscle of leg and foot. There is a loss of all movement in the lower limb below the knee joint with foot drop deformity. আমরা জানি যে তার যদি কোনো মুভমেন্টই না হয়, সে যদি ডরসিফ্লেকশনটা করতে না পারে, তাহলে তার ফুট ড্রপ ডেভেলপ করবে এবং তার সেন্সরি লস হবে একটু, সেটা হচ্ছে যে নিয়ের নিচের কমপ্লিট সেন্সরি লস হবে। শুধুমাত্র একটা অংশ, যে মিডিয়াল সাইড অফ দ্য লেগের একটা অংশ, যে অংশটা আমরা ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ আছে যেটা নাম হচ্ছে স্যাপাইনাস নার্ভ, সেই স্যাপাইনাস নার্ভ দিয়ে কিছু অংশ সে সাপ্লাই দেয়, বাকি যে সবগুলোই তার লস হবে। এরপরে আসেন কমন পেরোনিয়াল নার্ভ। যদি ধরেন সাইনেটিক নার্ভ ভালো আছে, কিন্তু কমন পেরোনিয়াল নার্ভের এই বরাবর একটা ইনজুরি হলো, কমন পেরোনিয়াল নার্ভের এখানে ধরেন এই যে ফিবুলার নেকে ফ্র্যাকচার হলো, তাহলে কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি, তখন কি হতে পারে? তখন হচ্ছে তার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, যে ডিপ পেরোনিয়াল নার্ভ লস, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ লস। তার মানে সে ল্যাটারাল দিকে যে ইভারশন, সেই ইভারশনটা সে করতে পারবে না, পাশাপাশি সে ডরসিফ্লেকশন অ্যাঙ্কেলের যে সেটাও করতে পারবে না। তাহলে ডরসিফ্লেকশন পারবে না, ইভারশনটা সে করতে পারবে না। এটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরির ফিচার। তো এই দুটো জিনিস আপনার জন্য এই মানে মোস্ট ইম্পর্টেন্ট, এবং ইনফিনিটি স্টার দিয়ে রাখেন যে সায়াটিক নার্ভের যদি আমরা লেশন হয় তাহলে আমরা কি পাবো, কমন পেরোনিয়াল নার্ভের যদি লেশন হয় তাহলে আমরা কি পাবো, ইনফিনিটি স্টার দিয়ে রাখেন। ইনজুরি টু কমন পেরোনিয়াল নার্ভ, আপনার দেখেন একটা এই প্রশ্নটা হচ্ছে আপনার 2022 সালে এসেছে, তাহলে কি হবে? তাহলে এক নম্বর হচ্ছে ফুট ড্রপ। আমরা জানি যে কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরি মানে হচ্ছে তার ব্রাঞ্চ গুলোরও কাজ হচ্ছে না, তার মানে ডিপ পেরোনিয়াল নার্ভেরও সাপ্লাই হবে না। ডিপ পেরোনিয়াল নার্ভ হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ কে সাপ্লাই দিয়ে, যার কাজ হচ্ছে ডরসিফ্লেকশন করা। তো ডরসিফ্লেকশন যদি না পারে তখন আমরা ফুট ড্রপ দেখতে পাই, তার মানে এটা ট্রু হবে। এরপর হচ্ছে অ্যানাস্থেসিয়া অফ সোল অফ দ্য ফুট। অ্যানাস্থেসিয়া অফ সোল অফ দ্য ফুট, যে কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরি হলে অ্যানাস্থেসিয়া অফ সোল অফ দ্য ফুট হবে, সোল অফ দ্য ফুট হবে না। আমরা একটু পরে আপনার দেখাচ্ছি কমন পেরোনিয়াল নার্ভের সেন্সরি সাপ্লাই কিন্তু সোল অফ দ্য ফুটে না, সে হচ্ছে ডরসাম অফ দ্য ফুটে সাপ্লাই, তার মানে এটা ফলস হবে। লস অফ ডরসিফ্লেকশন অফ টো এর ডরসিফ্লেকশনটা লস হবে না, লস হচ্ছে অ্যাঙ্কেলের ডরসিফ্লেকশনটা লস হবে, এটা ফলস। রেজাল্ট ফ্রম ইনজুরি টু দ্য নেক অফ দ্য ফিবুলা ট্রু। ইনএবিলিটি টু প্ল্যান্টার ফ্লেক্স, প্ল্যান্টার ফ্লেক্স করতে সে পারবে না এরকম না, সে কিন্তু মূলত পারবে না হচ্ছে ডরসিফ্লেক্স করতে। ফিচার্স অফ কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি। ক্যালকেনিও ভালগাস ডিফর্মিটি অফ দ্য ফুট। ক্যালকেনিও ভালগাস ডিফর্মিটি, এটা আপনার জন্য একটু কঠিন হয়ে গেছে। তো ক্যালকেনিও ভালগাস ডিফর্মিটি মানে কি? ক্যালকেনিও ভালগাস ডিফর্মিটি মানে হচ্ছে ধরুন এই একটা হচ্ছে ক্যালকেনিয়াস আর একটা হচ্ছে প্ল্যান্টারিস। আমরা সাধারণত বলি যে আমরা যদি এই পাটাকে মানে ফুটটাকে যদি ল্যাটারাল দিকে নিয়ে যায় এটাকে বলি ভ্যালগাস, আর যদি ভিতরের দিকে নিয়ে আসে এটাকে বলি হচ্ছে ভ্যারাস। তো এখানে বলতেছে হচ্ছে ভ্যালগাস ডিফর্মিটি, কিন্তু সে তো ল্যাটারাল দিকে নিতে পারবে না যেহেতু সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভের ইনজুরি আছে। এই জন্য এটা আসলে ক্যালকেনিও ভ্যালগাস হবে না, এটা ভ্যারাস হবে। তো এই জন্য এটা ফলস। তারপর হচ্ছে ক্ল লাইক ডিফর্মিটি অফ দ্য ফুট, এটাও ফলস হবে। ক্ল লাইক ডিফর্মিটি সাধারণত এই ক্ষেত্রে হয় না। ইকুইনোভ্যারাস ডিফর্মিটি অফ দ্য ফুট, ক্যালকেনিও ভ্যালগাস না, ইকুইনোভ্যারাস ডিফর্মিটি হবে। মানে একটা ফুট যদি দেখা যায় যে সে ফুট ড্রপ হয়েছে, পাশাপাশি হচ্ছে ভিতরের দিকে ঢুকে আছে, এটাকে আমরা বলি হচ্ছে ইকুইনোভ্যারাস ডিফর্মিটি। আবার এটা যদি উপরের দিকে উঠে এবং বাইরের দিকে বেরিয়ে থাকে এটাকে বলি ক্যালকেনিও ভালগাস ডিফর্মিটি। মানে ফুটটা যদি ডরসিফ্লেক্স অবস্থায় এবং ইভার্টেড অবস্থায় থাকে, এই কন্ডিশনটার নাম হচ্ছে ক্যালকেনিও ভ্যালগাস। এটার ক্ষেত্রে উল্টাটা হবে, সেই উল্টাটার নাম হচ্ছে ইকুইনোভ্যারাস। মানে ফুট ড্রপ অবস্থায় মানে প্ল্যান্টার ফ্লেক্স অবস্থায়, পাশাপাশি হচ্ছে যে ভিতরের দিকে ঢুকে আছে, ইনভার্সন হয়ে আছে, এটার নাম হচ্ছে ইকুইনোভ্যারাস। লস অফ সেন্সেশন ইন দ্য সোল অফ দ্য ফুট, আমরা বলছি সোল অফ দ্য ফুটে না, সে হচ্ছে আসলে ডরসাম অফ দ্য ফুটে সাপ্লাই দিবে। পজিটিভ টেন্ডেনবার্গ টেস্ট, এখানে টেন্ডেনবার্গ টেস্টের কোনো কাজ নেই, এটা ফলস হবে। একই প্রশ্নগুলো এখানে আবার নতুন করে বলা হয়েছে।
এগুলো সবগুলোই বারবার আসছে। দেখেন কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি কয়েকবার এসেছে। যে ড্যামেজ টু দ্য কমন পেরোনিয়াল নার্ভ লেশন কি হতে পারে? ইভার্সন অফ দ্য ফুট। ইভার্সন তো হবে না, মানে কি কি মুভমেন্ট গুলো লস্ট হবে, তার মানে ইভার্সন অফ দ্য ফুট লস্ট হবে, ইনভার্সন অফ দ্য ফুট তো লস হবে না, ডরসিফ্লেকশন অফ দ্য ফুট লস্ট হবে, পাশাপাশি কিউটেনিয়াস সেন্সেশন কিছুটা লস হবে। কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি কারণে সেন্সেশন লস হচ্ছে এই এরিয়াটা। আমরা দেখেন যে এটা হচ্ছে ডরসাম অফ দ্য সোল অফ দ্য ফুটে কিন্তু কোনো লস হয় না। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে ডরসাম অফ দ্য ফুটে, পাশাপাশি হচ্ছে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ বরাবর যে অংশটুকু বা ফ্রন্ট অফ দ্য লেগের যে অংশটুকু, এখানে হচ্ছে তার সেন্সেশন লস হয়। এটা আপনারা এই চিত্রটা একটু খেয়াল করেন। এই চিত্রটা যেটা দেখবেন সেটা হচ্ছে সেন্সেশন কোথায় কোথায় লস হচ্ছে। একটা হচ্ছে যে সায়াটিক নার্ভ হচ্ছে যে নিচের পুরোটা হচ্ছে যে সায়াটিক নার্ভের ক্ষেত্রে লস হবে, কারণ হচ্ছে তারই সবগুলো ব্রাঞ্চ, শুধুমাত্র একটা অংশ স্পেয়ার করে যাবে, সেটা হচ্ছে যে মিডিয়াল যে অংশটুকু। এই যে মিডিয়াল যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছেন, মিডিয়াল যে অংশটুকু, এটা হচ্ছে স্যাফাইনাস নার্ভ দিয়ে সাপ্লাই হবে। স্যাফাইনাস নার্ভ হচ্ছে ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ, আর বাকি সবগুলো হচ্ছে যে আমাদের সায়াটিক নার্ভের বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হয়। কোন ব্রাঞ্চ দিয়ে কি সাপ্লাই হয়? ল্যাটারাল কিডনেস নামক কাপ, এটা আপনার লাগবে না। নিচের দিকে দেখেন সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ বা সুপারফিশিয়াল ফিবুলার নার্ভ দিয়ে এটুকু সাপ্লাই হয়। সুরাল নার্ভ দিয়ে হচ্ছে যে ল্যাটারাল একটু অংশ সাপ্লাই হয় ডরসাল সার্কিটে। ডিপ ফিবুলার নার্ভ দিয়ে হচ্ছে যে ফার্স্ট ওয়েব স্পেস যে অংশটুকু, এটুকু সাপ্লাই হয়। বাকিটুকু হচ্ছে যে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। মানে 3 ফিঙ্গার এবং টোর একটু অংশ শুধুমাত্র আমাদের ফার্স্ট ওয়েব স্পেসের যে অংশটুকু, এটুকু ছাড়া বাকি যে অংশটুকু, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল বা ফিবুলার নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আর ডিপ পেরোনিয়াল নার্ভ দিয়ে হচ্ছে ফার্স্ট ওয়েব স্পেসটা সাপ্লাই হয়। পিছনের দিকে খেয়াল করেন, পিছনের দিকে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল সাইডে স্যাফাইনাস নার্ভ, যেটা ব্রাঞ্চ অফ ফিবুলার নার্ভ সাপ্লাই দিচ্ছে। সুরাল নার্ভ হচ্ছে যে একটা বিশাল অংশ সাপ্লাই দিচ্ছে মিডিয়াল সাইডে। আর বাকিটুকু নিচের দিকে হচ্ছে মিডিয়াল ক্যালকেনিয়াস, যেটা হচ্ছে টিবিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, সেটা দিয়ে সাপ্লাই হচ্ছে। তো এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এটাই হচ্ছে এটার আমাদের সেন্সরি সাপ্লাই। এই সেন্সরি সাপ্লাইটা পরীক্ষা আপনার আসতে পারে যে ডিপ পেরোনিয়াল নার্ভ কতটুকু সাপ্লাই দেয়, সেটা শুধু ফার্স্ট ওয়েব স্পেসকে সাপ্লাই দেয়। এটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয়, এটা হচ্ছে সুরাল নার্ভ সাপ্লাই দেয়। দেখেন ফার্স্ট ওয়েব স্পেসকে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। আর কমন পেরোনিয়াল হচ্ছে ডিপ পেরোনিয়াল এবং সুপারফিশিয়াল পেরোনিয়াল মিলে যে জায়গাটুকু, এটুকু হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। সোলের কোনো অংশ কিন্তু কমন পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয় না। সোলের অংশটুকু হচ্ছে একটা হচ্ছে টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়, আর বাকিটুকু হচ্ছে যে ল্যাটারাল ডরসাল কিউটিনাস, বিভিন্ন কিউটিনাস ব্রাঞ্চ গুলো সাপ্লাই দিচ্ছে, যেগুলো সুপারফিশিয়াল এই সুরাল নার্ভের একটা অংশ, সুরাল নার্ভের অংশটুকু সাপ্লাই দিচ্ছে। তো এই দুটো জিনিস আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এখন আপনারা যে অংশটুকুতে চলে আসবেন সেটা হচ্ছে যে 113 নম্বর পেজ। 113 নম্বর পেজে দেখেন অনেকগুলো মুভমেন্টের কথা দেওয়া আছে, যেগুলো পরীক্ষা আপনার আসে। যে মুভমেন্ট অফ নি জয়েন্ট, এখানে আপনি 3টে স্টার দেন এবং এর মধ্যে এক্সটেনশন নি জয়েন্টের কে করে, ফ্লেকশন কে করে, এই জিনিসগুলো আপনাদের লাগবে। এখানেও গাই রোপের কথা আলাদা করে বলা আছে। পরের পৃষ্ঠায় দেখেন মুভমেন্ট অফ অ্যাঙ্কেল জয়েন্ট, ডরসিফ্লেকশন কারা করে, প্ল্যান্টার ফ্লেকশন কারা করে, এগুলো আপনাদেরকে আমরা পড়িয়েছি। মুভমেন্ট অফ ইনভার্সন এবং ইভার্সন, ইনভার্সন এবং ইনভার্সন কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটা, এটা হচ্ছে মেইনলি সাবটেলার জয়েন্টের মুভমেন্ট, যেটা আরেকটা নাম হচ্ছে ট্যালো ক্যালকেনিওনেভিকুলার জয়েন্ট। তো সেটার কারা কারা করে, ইনভার্সন করে হচ্ছে যে অনেকগুলো প্ল্যান্টার ফ্লেকশন এবং অ্যাডাকশন অফ দ্য ফোরফুটের কারণে, এবং মিডিয়াল এবং প্ল্যান্টার মাসলগুলো এটা করে। মেইনলি ইভার্সনটা কে করে? ইভার্সনটা হচ্ছে যে ডরসিফ্লেকশন এন্ড অ্যাবডাকশন অফ ফোরফুট। ইভার্সনটা করে হচ্ছে সাধারণত সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ যাদেরকে সাপ্লাই দেয়, পেরোনিয়াস লঙ্গাস এবং পেরোনিয়াস ব্রেভিস, এটা হচ্ছে ইনভার্সন এবং ইভার্সন করে। এটা আপনার 115 নম্বর পৃষ্ঠার উপরের দিকে আছে, দেখেন মুভমেন্ট অফ ইনভার্সন এন্ড ইভার্সন। এখানে আপনারা 3টে স্টার দিয়ে রাখেন, এটা পরীক্ষায় এসেছে। 117 নম্বর পৃষ্ঠায় দেখেন অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের কিছু বৈশিষ্ট্যের কথা দেওয়া আছে। এগুলো হচ্ছে সরাসরি লাম্বলি থেকে আনা, এগুলো আপনি একটু 3টে স্টার করে দিয়ে রাখেন। এখান থেকে একবার একটা প্রশ্ন এসেছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে আপনার মাঝে মাঝে প্রশ্ন আসে, এগুলোতে আপনি 3টে স্টার দিয়ে রাখেন। 122 নম্বর পৃষ্ঠায় দেখেন লকিং এন্ড আনলকিং অফ দ্য নি জয়েন্ট, এটাতে আপনি 2টো স্টার দেন। লকিং এবং আনলকিং অফ দ্য নি জয়েন্টের বৈশিষ্ট্যগুলো একটু পড়বেন। তো মূলত এটাই ছিল আপনাদের পড়া। এরপর পাশাপাশি 126 নম্বর পৃষ্ঠায় দেখেন ডার্মাটোম নিয়ে কিছু কথা বলা আছে। এই ডার্মাটোমটা আপনারা একটু পড়বেন এবং ওয়েট ট্রান্সমিশনটা এখানে আরেকটু বর্ণনা করা হয়েছে, এটা আপনারা একটু পড়বেন, 2টো করে স্টার দেন। তো এই ছিল আপনাদের আজকের আপনাদের লোয়ার লিম্ব, আপার লিম্ব এবং লোয়ার লিম্বের আপনাদের যেটা এই অনেক পড়া, কিন্তু এর মধ্যে থেকে যে কথাগুলো যে বিষয়গুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করছি, এগুলোকে একটু পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি এগুলো আপনারা একটু
লাস্ট আওয়ার থেকে একটু সলভ করার চেষ্টা করবেন এবং ক্লাসের পরে সলভ করে ফেলার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের সবাইকেই সবার জন্যই অনেক দোয়া এবং সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।